الله الرحمن الرحيم ربي صدر ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا। আজকে আমরা ইসিডির একটা ইম্পর্টেন্ট টপিকস, ছোট একটা, এটা ইসিডি বলতে এটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা টপিকস, এটা আর্লি চাইল্ডহুড এডুকেশনাল টপিকস এবং এই টপিকসটা ডিরেক্ট লিঙ্ক উইথ দ্য ক্লাসরুম ম্যানেজমেন্টের সাথে একটা টপিকস। এই টপিকসটা হচ্ছে একটা শিশু, আমরা শিশুরা কিভাবে শিখে, একটা শিশু কিভাবে শিখে, যেটা নার্চারিং ইয়ং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং লার্নিং স্টাইলস এন্ড ইন্টেলিজেন্স। বাচ্চাদের যে লার্নিং স্টাইলটা আছে, আজকের টপিকসটা হচ্ছে মেইনলি লার্নিং স্টাইলটা নিয়ে। ইন্টেলিজেন্সটা আমরা একটু ধারণা দিব, কিন্তু টপিকসটা হচ্ছে আজকে আসলে লার্নিং স্টাইল। তাহলে লার্নিং স্টাইল মিনিংটা কি? লার্নিং স্টাইলের মিনিং এটা কিন্তু শিশুর ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা এখানে এই মুহূর্তে 23 জন অডিয়েন্স আছি, 23 জন 24 জন হলাম। আমরা 24 জন পার্টিসিপেন্টস এর মধ্যে আমরা যদি ইন্ডিভিজুয়াল, আমাদের যদি একটা ক্লাসরুম হতো তখন হয়তো দেখা যেত আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কথা বললে আমরা কে কিভাবে শিখছি। কে কিভাবে শিখছি বলতে দেখবেন, আমার কথা দিয়ে শুরু করি, যেহেতু আমি ক্লাস নিচ্ছি। আমি কিভাবে শিখি, আমাদের দেশে আমরা আসলে কিভাবে শেখাই। বাংলাদেশে বাংলাদেশে ছোট থেকে আমরা যখন একদম ইয়াং চ্যাপ, স্কুলে গোয়িং, আমরা বেবি ছিলাম, আমরাও একসময় ছিলাম, ছোট ছিলাম, আমরাও শিশু ছিলাম। আমার মনে হয় কয়দিন আগে ছিলাম, যদিও মেঘে মেঘে বেলা, অনেক 40-42 বছর আগের কথা, স্কুলে যখন যেতাম তখন আমার মনে আছে আমাদের স্কুলে আমাদের কি করতো, বিশেষ করে একটু নিচের ক্লাসে, কেজি, ক্লাস 1 ক্লাসে মিস ঢুকতেন। মিস আসার পরে আপনারা আমাদেরকে মুখে মুখে বলতেন, ধরেন কবিতা পড়াচ্ছেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, আমরা সবাই বলতাম পুরো ক্লাস। তখন প্রাইমারি স্কুলগুলোকে, আমার জানি না এখানে, আমাদের চিটাগাঙে প্রাইমারি স্কুলগুলো বলা হতো কাক স্কুল, মানে কাউয়া, চিটাগাঙের ভাষায় কাক বলে কাউয়া, কাউয়া স্কুল। কেন? কারণ এখানে প্রচুর কা 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 সাউন্ড করে। কিরকম সাউন্ড? ছোট ছোট শিশুরা থাকে, শিশুরা খেলে, গল্প করে, আবার একই সাথে যখন ক্লাস করে ওদের ক্লাসগুলোতে কোরাস টাইপের ক্লাস হয়। আমরা যদি মাদ্রাসায় যাই, এখনো টিল টু ডেট আমরা মাদ্রাসায় যাই, মাদ্রাসায় দেখবেন আপনার যিনি একজন ওস্তাদ থাকেন, ওস্তাদ দাঁড়াই কথা বলছেন, উনি একবার পর নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির, উনি টান দিয়ে পড়ছেন। সামনে অনেক বড় বড়, অনেক মাদ্রাসায় তো অনেক স্টুডেন্ট, মানে আপনার লম্বা লম্বা হল রুম, 200-250 স্টুডেন্ট থাকে, ওরকম আছে, সবাই একত্রে পড়ছে সাথে সাথে, মানে মুখে মুখে পড়ছে। কেউ পড়ে দেখবেন, কিছু কিছু শিশু চুপ করে থাকে। আমরাও পড়তাম না, আমরা যখন জাতীয় সঙ্গীত গাইতাম, কেউ গাইতো, কেউ চুপ করে থাকতো, তাই না? আবার ক্লাসে যখন বলতো, কোরাসে বললে কেউ বলতো, কেউ চুপ করে থাকতো, কিন্তু কেউ বলতো এবং কেউ এনজয় করতো। মেইন ইস্যুটা হচ্ছে অনেকে দেখবেন এটাকে এনজয় করতো। তাহলে আমাদের যেটা শেখানোর একটা প্রসেস ছিল, প্রাথমিকভাবে আমাদেরকে মুখে মুখে পড়াতো, বিশেষ করে এটা মাদ্রাসা শিক্ষায়। ইভেন অ্যারাবিক হুজুররা আমাদের শিশুদের তো পড়াতে আসেন, দেখবেন ওনারা কিন্তু মুখে মুখে পড়ান, ওনারা জোরে পড়েন, জোরে পড়েন, ওকে বলে তুমিও পড়ো, উনি একবার পড়ে ও একবার পড়ে, উনি একবার পড়ে ও একবার পড়ে, কারণ ওনারা ওইভাবে শিক্ষা অভ্যস্ত। আর আমাদের একই সাথে আমাদের যে রেগুলার মিডিয়াম, আমরা যারা পড়াশোনা করে এসেছি, আমাদেরটা ছিল কিন্তু লেখা এবং পড়া। একটা বই দিত, বইটা পড়ো, এবং বাবা মা মাঝে মাঝে ফোর্স করতে, জোরে পড়ো, শুনতে পাচ্ছি না, জোরে পড়ো, শুনতে পাচ্ছি না। কিছু কিছু স্টুডেন্ট খুব বিরক্ত হতো, আমি জোরে পড়তে পারবো না, আমি ইয়ে পড়বো, মানে ওর বিরক্ত সেটা। জোরে পড়ো, বাবা মা বলছে আমি যেন শুনতে পাই, আমি কিচেনে আছি, তুমি যে পড়ছো আমি যেন শুনতে পাই, আমি যেন শুনতে পাই। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দুটো, বাবা মায়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে না পড়ে চুপ করে পড়ার ভান করে পড়ে থাকতে হবে না, আমি যেন শুনতে পাই। আরেকটা হচ্ছে তুমি জোরে জোরে পড়লে তুমি শিখতে পারো। সেকেন্ড অন আমাদের কি করাতো, শেখার পর মুখস্থ করেছো লেখো, শেখার পরে লেখো, শেখার পরে লেখো। এটাও ছিল আমাদের কিন্তু আরেকটা প্রসেস, শেখার পর লেখো। তাহলে খেয়াল করেন, আমরা বেসিক্যালি কয়ভাবে শিখেছি, সবাই, বেশিরভাগ লোক, আমরা শিখেছি এই দুই ভাবে। আমরা পড়েছি, লিখেছি, মানে আমরা পড়েছি, লিখেছি, পড়েছি, লিখেছি। এবং অ্যারাবিকের ক্ষেত্রে এবং কিছু কিছু ক্লাস টিচারের ক্ষেত্রে আমাদের কি করতো, আমাদের খুব মুখে মুখে পড়াতো, মানে আমরা পড়তাম জোরে জোরে, কোরাস টাইপের আগে কোরাসে পড়তাম। গান যখন শিখতে যাই, আমাদের গান শেখার জন্য কি করে, মিস বা যিনি গান শেখাবেন, গানের টিচার, উনি ধরেন হারমোনিয়াম বাজান, হারমোনিয়াম বাজে উনি, গান এক লাইন, তারপর তোমরা সবাই গাও, উনাকে উনি আবার বলে তোমরা গাও, তুমি গাও। আমরা ছোটবেলায় আমরা এসব গান শিখি, ফেরদৌসী রহমানের প্রোগ্রামটা দেখতাম, ওখানে উনি দেখতেন কথা বলতেন সুরে সুরে গানের সময়, তুমি বলো করে একটা সুর দেবে, বলো সুরটা আসতো কেন, যেন তালটা কেটে না যায়, একদম নর্মাল থেকে আবার যেন যেতে না হয়। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে মুখে মুখে বলাতে, মুখে মুখে না বললে আমরা গান শিখতে পারবো না। তাহলে খেয়াল করেন এখানে কিছু ইস্যু আসছে। আমরা দুইভাবে শিখছি ছোট থেকেই। একটা হচ্ছে আমরা শুনে শুনে শিখছি, আমাদেরকে শোনাচ্ছে, আবার একই সাথে আমরা লিখে পড়ে শিখছি।
এখন প্রবলেম যেটা হয়েছে, আমাদের সময় আমরা মোটামুটি ওইভাবে পার হয়ে গেছি। এখন পার হওয়ার পরেও অনেকেই এরপর আমরা ধরেন কেউ কোনো স্টুডেন্ট খেয়াল করবেন, মানে আমি কিন্তু আমাদের শিশুতে নেই, এখন আমি আমাদের আছি, আমরা যে 30-32 জন আছি, আমরা আমাদের গল্প করছি। আমাদের কোনো কোনো ফ্রেন্ড দেখা যেত কি জোরে গান বাজায় দিছে ঘরের মধ্যে, মানে খুব জোরে একদম। আমাদের সময় তো ব্যান্ডের যুগ ছিল, ব্যান্ডের গান মানে তো আমাদের মা বাবার কাছে চিল্লাপাল্লার গান। এখন আমরা মা বাবা, আমাদের কাছে ব্যান্ডের গান ভালো লাগে, কিন্তু আমাদের ছেলে মেয়ের কাছে এগুলো আবার খুব বিরক্তিকর, ব্যাক ডেটেড গান হয়ে গেছে। কিন্তু আমরা যখন জোরে গানটা, কিছু কিছু স্টুডেন্ট ও বলছে সাউন্ডটা কমা, বন্ধ কর, সাউন্ড বন্ধ কর, পড়তে পারছি না, সাউন্ড বন্ধ কর, পড়তে পারছি না। আবার কিছু কিছু স্টুডেন্ট ওই সাউন্ডটা না বাজলেও পড়তে পারছে। কিছু কিছু স্টুডেন্ট আমরা পেতাম কি ওর জন্য একটা কাম এন্ড কোয়াইট একটা রুম লাগে, কোনো সাউন্ড টাউন্ড নাই, ওর মতো করবে। আবার কিছু কিছু হচ্ছে হলে দেখবেন, বিশেষ করে হস্টেলে যখন স্টুডেন্টরা যায়, ইউনিভার্সিটি লেভেলে যখন যায়, হস্টেলে যখন যায়, কিছু কিছু স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, হস্টেলে যাওয়ার পর শুনবেন ও পড়া হচ্ছে না। কেন পড়া হচ্ছে না? আমার পাশের সিটেরও রাতে বো বো সাউন্ড করে করে পড়া, আমি পড়তে পারি না, কেন? ওটাও ডিস্টার্ব হচ্ছে। আবার কেন পড়তে পারছি না? আমার না ওইখানে ওই মানে সাউন্ডের জন্য পারে না, বা লাইট জ্বলে থাকে, বেশি লাইট রুমে, আমি পড়তে পারি না। তারপর অনেকে দেখবেন এরকম যারা একটু কাম এন্ড কোয়াইট খোঁজে, ওরা বাধ্য হয়ে রাত বিরাতে, মানে ওরা একটু রাত করে পড়তে বসে। দিনের বেলা ওরা দিনের বেলা বলতে সন্ধ্যায়। হোস্টেলে তো ধরেন এখন কয়টা, এখন রাত প্রায় 9টা, এখনো তো আসলে খুব গভীর রাত হয়নি, ওরা তো এখন ডিনার করেই নেই, তাই না? যারা হোস্টেলে খায় খেয়েছে, নাহলে ওরা কি করবে, আর একটু রাত করে যে ঢাকা ভার্সিটি আমরা চাঙ্কেরপুলে যেতাম রাত 11টায়, মানে খাওয়ার জন্য। তখন নিয়মটা মানে একটা বয়সের দেশ, তাই না? বয়সটা তো ওরকমই। এখন কিছু কিছু স্টুডেন্ট ওই জন্য দেখা যেত কি, আমিও দেখেছি, ওরা একটু রাত করে উঠতো, ওরা একটু আর্লি ঘুমায় পড়তো, 8টা 9টার মধ্যে ঘুমায় পড়তো খেয়ে দিয়ে। ওরা রাত 12টা 1টা 2টার দিকে উঠে পড়তে বসতো। মেজর কারণ হচ্ছে যেন ওরা একটু পড়তে পারে। কারণটা হলো ওরা যখন সাউন্ড হয়, বা একটা রুমে যখন 4 জন থাকে, আবার ডাবল লিঙ্ক হলে 8 জন হয়, গল্প করে কথা বলে, এটাতে ওরা পড়তে পারে না। তাহলে হিউম্যান মানে আমরা এই যে 31 জন আছি, আমাদের 31 জনের মাঝেও আমরা কেউ লিখে পড়ে মুখস্থ পড়ি, মানে শিখি। আমরা যারা লিখে পড়ে শিখি, আমরা আমাদের ছেলেকেও ফোর্স করি ওভাবে শিখাও, কারণ এটাই তো শেখার বই। আমি তো এভাবে শিখছি, আমি তো এখনো না পড়ে পারি না। আবার অনেকের হচ্ছে দেখবেন শুনে শিখি। আপনি ক্লাসে যখন যাই, ইভেন আমাদের সিনিয়রও আছে যারা, মানে আমার আমার চেয়েও সিনিয়র তো লোকজন আছে, যখন ধরেন আমরা ট্রেনিং হয় বা কোনো একটা মিটিং এ গেলাম, বড় কোনো মিটিং, মিটিং এ আপনার ওই পক্ষ কোনো একটা বক্তব্য যখন রাখে, এই পাশ থেকে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড শুনে। কেউ কেউ দেখবেন শুনছে, লিখছে, একটা নোট নেয়, ডায়েরি খাতায় নিচ্ছে। কেউ কেউ দেখবেন এভাবে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে, ওনাকে যদি জিজ্ঞেস করেন কি বলছে, ও কিছুই বলতে পারবে না, সে কিছুই বলতে পারবে না, নাথিং। মানে উনি বসার আছে, বসে আছে। তাহলে এখন দেখা গেল কি, একটা ক্লাসরুমে যখন আমার শিশুরা থাকে, একটা ক্লাসরুমে একদম ছোট ক্লাসরুম হলে 10 থেকে 12টা শিশু থাকে, বড় ক্লাসরুম হলে তো 20 জন হয়, 25 জন হয়। আর আমাদের রেগুলার গভর্নমেন্ট স্কুল হলে তো আমরা পড়েছি 78 জন 79 জন থাকতো একটা ক্লাসরুমে, 100ও ছিল কিছু কিছু ক্লাসরুমে। এখন এই 100 স্টুডেন্ট, মেইনলি কি হতো, টিচার আসতো আমাদের তো। আবার কিছু জায়গায় এনভায়রনমেন্টের ইস্যু আছে, আমার এমন গরম নাই, মাথার উপরে ফ্যান, ফ্যান ছিল কেউ খুলে নিয়ে চলে গেছে, এই পাখাগুলো শুধু মাথার চাপড়টা ঘুরে, ফ্যানের বাতাস নেই, ওগুলো তো আছে। কিন্তু আমরা ধরলাম যদি এভরিথিং কনস্ট্যান্ট আছে, মানে আমার ওয়েদার ভালো, অতিরিক্ত গরম নাই, সবকিছু ঠিক আছে, টিচার আসলো, টিচার এসে দাঁড়ায় একটা কথা বললো, একটা বাংলা নিয়ে কোনো একটা কথা বললো, কথা বলে উনি ধরেন একটা বাংলা বই ওপেন করে বললো কি এই তুই পড় তুই পড় তুই পড়, আমাদের সময় যে প্রসেস ছিল, ও 1 পৃষ্ঠা পড়লো, 1 পৃষ্ঠা পড়লো, 1 পৃষ্ঠা পড়লো, ঘন্টা পড়ে গেল, শেষ হয়ে গেল। আলটিমেট আমরা কেউ কিছু শিখিনি। আবার কেউ কারো যেটা ছিল, ওরা গার্ডিয়ানরা করতো কি, ওনারা সিরিয়াস, ওনারা প্রশ্ন উত্তর ছিল না, প্রশ্ন উত্তর গুলো শিশুকে মুখস্থ করে দিত, আমাদের ফ্রেন্ডদেরকে। ওরা একদম নোট খাতা করতো, নোট খাতায় প্রশ্ন উত্তর, প্রশ্ন নাম্বার 1, উত্তর এত, প্রশ্ন, এরপর ওরা এটাকে মুখস্থ করতো, মুখস্থ করে 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 ওরা অ্যান্সার করতো। তাহলে এই যে ট্রেডিশন গুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমাদের, আমরা যখন এবিসিডি শিখেছি, আমার এখনো মনে আছে, আমি যখন এবিসিডি শিখেছিলাম, আমার অনেক ছোট তো, কিন্তু তারপর আমার একটু বড় হওয়ার পর, ধরেন আমি KG 1 টনে যখন উঠেছি, তখন আমার মনে আছে একটা কতগুলো প্লাস্টিকের A to Z, ABCD বা সরিয় সরিয় রসই দীর্ঘ ই বা ওরকম কিছু জিনিস আনতো, খেলনা খেলনা টয় টাইপের। আমরা মার্কেটে গেলেন, মার্কেট থেকে নিয়ে আসলো, আমরা ওটা দেখতাম, ওটা নিয়ে ফান করতাম, মজা, রস্যই ক খ এরকম করে আমাদের ওগুলো ছিল। তাহলে দ্যাট ওয়াজ দ্য
ম্যাক্সিমাম থিং উই ফাউন্ড আউটসাইড আওয়ার বুকস। এবং ওইটার সাথে বইয়ের ডিফারেন্সটা কোথায়? বইয়ে সরিয়া সরিয়া প্রশ্নই দীর্ঘই আছে, আমাকে একটা খেলনা এনে দিল যেখানে সরিয়া সরিয়া গুলো আমি হাতে নিতে পারছি। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে টাচ করতে পারছি। ওই লেখাটা আমি টাচ করতে পারছি না, এই লেখাটাকে আমি টাচ করতে পারছি। এটা কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করতো। প্যারেন্টস বুঝুক না বুঝুক, প্ল্যান করুক না করুক, স্কুলে এই জিনিসগুলো আমাদের দিত, তাহলে আমরা এটাকে একটা টাচ করতে পারি। সেকেন্ড ওয়ান, আমার শিশুটা ও কিন্তু এগুলো আর খেলে না, আমাদের গুলো ওরা খেলে না। ওরা দেখবেন একটা ক্লাস 2 বছর 2.5 বছর বয়সের একটা শিশু বর্তমানে ও A to Z সব পারে, আমার আপনার চেয়ে ভালো পারে। A for apple, B for ball, C, এবং খুব সুন্দর করে দে হ্যাভ দ্য ভেরি গুড প্রোনাউন্সিয়েশন। ভেরি গুড প্রোনাউন্সিয়েশন কেন? ওরা আমাদের সাথে বাংলায় বলছে, যখন সে ট্যাব দেখছে বা কোকো মেলন দেখছে, ওটা দেখছে, ওইখান থেকে সে শুনছে ওদের ওদের প্রোনাউন্সিয়েশনে সে ওয়ার্ড গুলো শিখছে। ওরা কিন্তু দেখবেন খুব দ্রুত A to Z পারে, A for apple, B for ball পারে, কালার চিনে, দে নো দ্য কালার্স, রেড রেড, কারণ গান করছে রেড রেড রেড, দ্য বাস ইজ রেড, বাস চলছে রেড চলছে। ও কিন্তু কি দেখেন, খেয়াল করেন, ও একটা জিনিস দেখছে যেটা আমরা কোনোদিন দেখি নাই। আমরা রেড মানে লাল 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 একটা রং। আমার আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট আমার রঙের সেন্স খুবই খারাপ। মানে আমার কাছে কালো, নীল, সবুজ, আহ, নীল, মানে এগুলো সবই কি আর, মানে এই কয়টা ছাড়া বেসিক রং যেটা বলে 5-6টা ছাড়া আমি আর কোনো রঙের শেড বুঝি না। মানে আমার কাছে এখনো টিল টুডে পিঙ্ক, পিঙ্কের সাথে আপনার ওই যে আপনার আরেকটা বলে না কি কিছু মেরুন টেরুন বলে, এই কালার গুলো সব আমার প্যাঁচ খায়। এখানে ধরেন আমি এই যে স্লাইডটা দেখছেন, এই স্লাইডে কিন্তু বেশ কয়েকটা কালার আছে এই স্লাইডটাতে। এই যে স্লাইডে যে কালার গুলো আছে, আপনার এই ধরেন এই কালারটা কি, এটা আমাকে যদি বলেন আমি বলবো হলুদ। কিন্তু আপনাদের এখানে যে কালার চিনেন উনি হয়তো বলবেন না এটা তো হলুদ না, এটা এই কালার। আমার কাছে এটা হচ্ছে রেড, লাল। আপনাদের এখানে কেউ বলবেন এটা আসলে রেড না, এটা একটা অন্য কালার, এটা প্রবাবলি পিঙ্ক, প্রবাবলি। আবার এখানে দুটো কালার আছে। তাহলে খেয়াল করেন, আমাদের অত শেড অফ কালার নলেজটা সাধারণত আমাদের ছেলেদের ছিল না এক সময়। বড় হওয়ার পর খুব বেশি হয়নি। যার ইন্টারেস্ট আছে হয়েছে, কিন্তু যার ইন্টারেস্ট নেই হয়নি। মেয়েদের হয়েছে, মেয়েদের কালার সেন্স কম্পারেটিভলি ছেলেদের চেয়ে বেটার, ডিউ টু ড্রেস চুজিং। মেয়েদের ড্রেস চুজিংটা আমাদের চেয়ে একটু শার্প। মানে আমরা একটা কালো শার্ট মানে কালো শার্ট, একজন মেয়ের কাছে একটা কালো জামা মানে এটা কালো না, এটা আবার কালোতে অনেক শেড দেখতে পায়। এবং যেটা রিয়েল, আমরা দেখতে পাই না কেন? আমরা কখনো দেখি নাই, আমরা কখনো কালারটা চোখে দেখিনি। কিন্তু এখনকার শিশুরা কালারটা চোখে দেখে। ও চোখে যখন রেড পড়াচ্ছে, রেড রেড রেড, দ্য বাস ইজ রেড, ও কয়টা জিনিস দেখছে? ও রেড কালার দেখছে, একটা বাস দেখছে। ও কিন্তু রেড কালার চিনে না। ওকে বুঝাইলো এই যে এটা, এটাকে বলে রেড। ও বল আচ্ছা এটা রেড। এভাবে করে সে যখন রেড দেখছে, গ্রিন, ব্লু, ডার্ক, সে আস্তে আস্তে কালার দেখছে। কিন্তু খেয়াল করেন, আমি একটা ওয়ার্ড ইউজ করছি, সে দেখতে পাচ্ছে, সে কালার দেখছে, যেটা আমরা কখনো দেখি নাই। খেয়াল করেন। 2 নাম্বার, সে শুনছে, মোবাইল থেকে, সাউন্ড থেকে কোকোমেলন ওকে মিউজিক শোনাচ্ছে। মিউজিক শুনছে কিভাবে? উইথ মিউজিক, ড্যান্স করে করে শিখছে, রেড রেড রেড, দ্য বাস ইজ রেড, মিউজিক করে করে শিখছে। আমাদের ওইসব কেউ মিউজিক করে অত বেশি শেখায়নি, আমাদের একদম কেজিতেও আমাদের করেনি। আমাদের স্কুলে ছিল নার্সারি, কেজি, 1-2। আমি কেজিতে ভর্তি হয়েছি, কেজি 1-2, কিন্তু আমার আগে যারা নার্সারি করেছিল আমাদের ব্যাচে, ওদের থেকে শুনেছি ওদের কিছু রাইমস টাইমস পড়ায়, মজার মজা করে একটু পড়াতাম। তো এটা ওই 1 বছরই। কেজিতে উঠেছে আমরা বড় ছিল, মানে আমাদের ওই সময়কার কেজিতে আমি পড়েছি 5 বছর বয়সে। এখন ওয়ানে পড়েছি 6-এ। এখন 6 বছর বয়সে আসলে ওই প্লে গ্রুপ নার্সারি পড়তে পড়তে শেষ। তারপর কেজি 1, কেজি 2, 1, অনেক বয়স হয়ে যাচ্ছে। কিন্তু মেইন ইস্যু হচ্ছে এই যে জিনিসগুলো কেন হচ্ছে। এই যে এখন বললাম আমি, নার্সারি, প্লে গ্রুপ, কেজি 1, কেজি 2, এরপর 1, এই এতগুলো ভাগগুলো আসছে কেন? এই ভাগগুলো আসছে ডিউ টু কিছু জায়গায় ফাউন্ডেশন, কিছু জায়গায় আপনার শিশুদেরকে শেখানোর জন্য কিছু অ্যাক্টিভিটি করানো, কিছু জায়গায় ছেলেদের শেখার প্রতি আগ্রহ বাড়ানো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার নিজের ছেলেটাকে আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি, ওই হিসেবে আমি ওটাকে খুব ক্লোজলি দেখি। আমার কিছু ক্লোজ রিলেটিভ, একদম ক্লোজ রিলেটিভ বাংলা মিডিয়ামে, বাংলা মিডিয়াম বলবো, ন্যাশনাল কারিকুলামে পড়ে, ওনারাও আছেন। ইংলিশ মিডিয়ামের শিশুরা সাধারণত, ইভেন বাংলা মিডিয়ামেও একটু নিচের দিকে, কিন্তু সাধারণত দেখবেন লেখাপড়ার ভয় নেই, ওদের স্কুলে যেতে ভয় পায় না। ওরা স্কুলে যেতে পারে না, দি এনজয় দ্য স্কুল।
যেখানে আপনার একটু ন্যাশনাল কারিকুলামে দেখবেন ওরা এনজয় করে না, তো কোনো মতে যেতে না পারলে আরো খুশি। সকাল উঠতে কষ্ট হয়, এটা অন্য কিছু। তার কারণটা হচ্ছে ওদের কাছে স্কুলটা হচ্ছে কি অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি, লার্নিং না, অ্যাক্টিভিটি। ওরা স্কুলে যাবে, স্কুলে ওদের সাথে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করবে, এন্ড দে লাভ টু হ্যাভ দ্য অ্যাক্টিভিটি। ওই জন্য ওরা এটা খুব পছন্দ করে অ্যাক্টিভিটিটা। এখন ওই অ্যাক্টিভিটির মাধ্যমে ওদেরকে কি করে শেখা, অ্যাক্টিভিটির আসলে কি করে, অ্যাক্টিভিটিতে ওদেরকে একটা হচ্ছে লার্ন বাই প্লে, খেলার মাধ্যমে শেখা। শিশুদের শেখার একমাত্র ওয়ে হচ্ছে প্লে, এটা মাথায় রাখবেন। শিশুদের সেকেন্ড কোনো ওয়ে নাই লার্ন, সেকেন্ড কোনো ওয়ে পৃথিবীতে নাই। জোরপূর্বক আনতে পারে, কিন্তু দে লার্ন বাই প্লে, একমাত্র লার্নিং। ইভেন লার্নিং ডিসেবিলিটি যদি কোনো চাইল্ডের থাকে, স্পিকিং ডিসেবিলিটি যদি থাকে, ওদেরকে আসলে যখন আমরা থেরাপিস্টের কাছে নিয়ে যাই, থেরাপিস্ট আসলে কি করে, থেরাপিস্ট ওদের সাথে লার্ন বাই প্লে, ওদেরকে খেলার মাধ্যমেই শেখায়। থেরাপিস্টের ওই লাইনে অনার্স করেছে, মাস্টার্স করেছে, দে নোজ হাউ টু প্লে। ওই যে যে ছেলেটা, যে শিশুটা ইয়ে আছে, সমস্যা আছে, ডিসেবিলিটি আছে, আপনার লার্নিং ডিসেবিলিটি, স্পিকিং ডিসেবিলিটি, ইভেন আমরা যে ডিসলেক্সিয়া, আমরা যে তারে জামিন পর দেখার পর আমরা সবার মুখে ডিসলেক্সিয়া, এই ডিসলেক্সিয়াতে যখন আমরা থেরাপিস্টের কাছে যাই, থেরাপিস্ট কি করে, থেরাপিস্ট ওইটা হলো লার্ন বাই প্লে। আমরা যখন এএসডি শিশু যারা খুব কষ্টে থাকে, এসডি শিশুরা যখন আলটিমেট ওদেরকে থেরাপিস্টের কাছে যায়, ওইখানে কি করে প্রাথমিকভাবে, তাও লার্ন বাই, ওদেরকে খেলতে দেয়, মাটি নিয়ে খেলতে দেয়, ডো নিয়ে খেলতে দেয়, পানি নিয়ে খেলতে দেয়, তার দিন শেষে সবই প্লে। এই জন্যই বলা হয় বর্তমান যুগে সবকিছু হচ্ছে প্লে বেসড লার্নিং। ইসিডি তে একটা মেজর পার্ট কিন্তু প্লে, আপনাকে প্লে শিখতে হবে। সেকেন্ড ওয়ান, আমি যে প্লেটা করব বা আমি যে অ্যাক্টিভিটিটা করব, আমার অ্যাক্টিভিটিটা আমি কিভাবে করব, আমার অ্যাক্টিভিটিটা করব ওই শিশু যেভাবে জানে ওটা নেই। ওই শিশু কিভাবে জানে, কিভাবে শিখে, দেয়ার সাম শিশু হু মাইট লার্ন বাই লিসনিং। এখানে কিছু শিশু আছে যারা দেখে শিখে, কিছু শিশু আছে যারা বলে শিখে, বলে শিখে, কিছু শিশু আছে যারা লিখে শিখে, কিছু শিশু যারা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখে। ওদেরকে কাজ দিতে হয়। আপনি সরেওটা লেখার থেকে আপনি একটা ওকে দিয়ে সরেও বানাইতে দিলেন, একটা কাঠের একটা দড়ি দিলেন, রশি দিলেন, তুমি এটা ভাবে একটু ডো দিলেন, ডোটাকে এইভাবে টান দাও, এখানে একটা সার্কেল করো, এটা করো, দেখো দিস ইজ দ্য সরেও, ওয়াও দিস ইজ দ্য সরেও। দে লাভ টু অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অর্থ কি, হাতে কলমে কাজ, ওরা হাতে কলমে কিছু একটা করতে শেখে। তাহলে আমি এই যে যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, এই কথাগুলো যদি আমরা সামারি বলি, একটা শিশু চার ভাগে শিখে, চার ভাবে, ভাগে না আসলে, চার ভাবে শিখে, ফোর ওয়েস। একটা শিশু ফোর ওয়েস শিখে, একটা শিখে ভিজুয়াল, দেখে শিখে। এটা শুধু শিশু না, এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। আমি আবার বলছি, এখানে আমরা যারা এই মুহূর্তে প্রেজেন্ট আছি, আমাদেরকে যদি একটা প্রপার অ্যাসেস করা হয়, আমাদের অ্যাসেসমেন্টেও দেখা যাবে আমাদের, আমরা কেউ দেখে শিখি, আমরা কেউ শুনে শিখি, আমরা কেউ লেখাপড়া করে শিখি, আর আমরা কেউ অ্যাক্টিভিটি করে শিখি। আপনি দেখবেন কিছু কিছু শিশুকে তুমি এই সরেও সরেয়া ক খ গ ঘ সারাদিন পড়ালেও শেখে না, কিন্তু সামনে আপনি পড়াচ্ছেন, লিখাচ্ছেন, শিখছে না, পারে না, পারে না, কিন্তু আপনি ওকে শোনালেন, একদম এক আলাদা করে গল্প করছেন, ওইখানে আপনি বললেন সরে ও, মানে সরিয়তে অজগর হয় জানো, বা মিউজিকের মাধ্যমে শেখালেন, মানে ওকে মিউজিকের মাধ্যমে অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেড়ে, এটা আমাদের সময় একটু ফেমাস গান ছিল। আমরা যখন অনেক ছোট স্কুলে যাই না, আমি তখন থেকে এই গানটা আমার মুখস্থ ছিল, টিল টু ডেট আমার এটা মাথায় আছে। তাহলে এটা আমরা শুনে শিখেছি। অনেকে ভিজুয়াল শিখে, ভিজুয়ালটা এখন বেড়ে যাচ্ছে, বাড়ছে কেন, কারণ হচ্ছে সবাই কোথায়, ফোনে, সকল শিশু ফোনে। 6 মাস, 7 মাস, 1 বছর, 6 মাস বয়সের শিশু নর্মালি ফোন দেখার কথা না, এটা হচ্ছে নর্মাল সেন্স। কিন্তু বাস্তবতা হচ্ছে ওকে আমরা ফোন না দিয়ে পারছি না, কারণ ওকে ফোন না দিলে আমরা টাইম পাচ্ছি না, আমাদের তো একটু টাইম লাগে, একটা কাজের জন্য তো সময় লাগে, তখন আমরা আমাদের কাজ করার জন্য কি করছি, ওর হাতে ফোনটা আলটিমেট তুলে দিচ্ছি। আমি এগ্রিড, এটা উচিত না, কিন্তু বাস্তবতাও মানতে হবে। বাস্তবতা হচ্ছে আমাদেরকে একটু একটু দিতে হয়, তাহলে আমরা কনসিয়াসলি দেব। এই যে স্ক্রিন ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট, এটা আজকের টপিকস না, কিন্তু স্ক্রিন ম্যানেজমেন্ট একটা বেসিক ইস্যুটা হচ্ছে আমি যে কাজটা করব সচেতন ভাবে করব, কনসিয়াসলি। আমি যখন কনসিয়াসলি ওর ম্যানেজটা করব, কনসিয়াসলি, তখন হচ্ছে কি আমার ওকে কন্ট্রোলটা থাকবে, আমি ও কতক্ষণ দেখছি। কিন্তু ওকে যখন আমি ফোনটা দিচ্ছি,
ওই 6 মাসের শিশু, 7 মাসের শিশু, ও ভিজুয়াল, সে দেখছে। এরপর ওইখানে মিউজিক বাজায় দিল না, ওরা কোকো মেলন টিং 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 টিং, তাহলে ও কি শুনছে? একটা সাউন্ড শুনছে। তারপর আরো কি, ওইখানে একটু তালি দাও, এই করো সেই করো, তাহলে কি করছে ও? কোন একটা অ্যাক্টিভিটি করছে, কিনেস্থেটিকলি শিখছে। এরপর হচ্ছে রিডিং রাইটিং। রিডিং রাইটিং তো 6 মাস 7 বছর বয়সের জন্য প্রযোজ্য নয়। রিডিং রাইটিং সাধারণত কেজির আগে আসে না বেশি, আসলে অল্প অল্প একটু এবিসিডি লিখতে দেয়, এরকম হাতে লেখার একটা ক্রিয়েট হয়, কিন্তু আলটিমেট আসে। এখন এই চারটার মাঝে একটা শিশু সাধারণত একটা দ্বারা ডমিনেট হয়, একমাত্র ওয়েতে শিখে তা না, একটা দ্বারা ডমিনেট হয়। এছাড়াও ওদের অনেক সময় আরো একটা থাকে, দুটো থাকে। মানে অনেক শিশু একই সাথে ভিজুয়ালও হয়, অডিটরিও হয়। অনেক শিশু একই সাথে ভিজুয়ালও হয়, রিডিং রাইটিংও হয়। অনেক শিশু একই সাথে কাইনেস্থেটিকও হয়, অডিটরিও হয়, ইভেন তিনটাও হইতে পারে, ইভেন চারটাও হতে পারে, কিন্তু চারটা ডোমিনেট করে না। একটা হচ্ছে ডোমিনেট করে, ওর ওর চরিত্রে একটা ডোমিনেট করে, মানে আপনি, ও যদি ডোমিনেটিং অডিটরি হয়, ওকে আপনি ভিজুয়াল, রিডিং রাইটিং, কাইনেস্থেটিক তিনটা দিলেও ও জিনিসটা যত দ্রুত শেখার কথা ছিল তত দ্রুত শিখবে না, যেটা ও সাউন্ড পেলে শিখবে। কিন্তু ওর যদি দুইটা ডোমিনেট হয়, ধরেন ভিজুয়াল, অডিটরি, যে কোনো একটা পেলে সে শিখবে। ওই জন্য যে একজন শিক্ষক বা শিক্ষিকা যখন কোনো ক্লাস গুছান, বা আমরা যখন আপনাদেরকে ক্লাস প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা, আমাদেরকে মাথায় রাখতে হয়, ইভেন আমি এখন কিন্তু ইসিডির বাইরে এখন বড়দের চলে অ্যাডাল্ট লার্নিং এ বলছি। অ্যাডাল্ট লার্নিং এ যখন আমরা কোনো কিছু করি, ইভেন ধরেন আমরা একটা অফিসের মিটিং হবে, অফিসের একদম অফিসের কর্পোরেট মিটিং, কর্পোরেট মিটিং এ যেটা করা হয়, প্রথমে আমার যে মিটিং এর একটা সিনপসিস রেডি করা হয়, মানে আমার একটা ধরেন 10 পেজের একটা প্রেজেন্টেশন আছে, ওইটাকে একটা 2 পেজের সামারি করা হয়। ওই সামারিটা প্রিন্ট নেয়, ওই সামারিটা প্রিন্ট নিয়ে, ধরেন আমরা মিটিং এ 10 জন লোক আছে, ওই 10 জনকে হাতে 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 সামারিটা দেওয়া। অনেক সময় আগে দেয়, অনেক সময় কথা বলার পরে দেয়, কিন্তু আলটিমেট সামারিটা দেয়। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রুটফুল মিটিং, আপনাকে ওই সামারিটা দিতে হবে। ওই 10 জনের মাঝে 8 জনই হয়তো একটু উল্টায় দেখে, 8 জন ওটা উল্টেও দেখে না কি লেখা আছে ওই মিটিং মিনিটসে বা সিনপসিসে কি লেখা আছে, কিন্তু 2 জন কিন্তু এটা কুটায় কুটায় করবে, কারণ দে আর দ্য রিডিং এন্ড রাইটিং পার্টনার। এরপর আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন, এই প্রেজেন্টেশনটা হচ্ছে একটা ভিজুয়াল, ভিজুয়াল প্রেজেন্টেশন। যেই লোক ভিজুয়াল, হি লাভস টু হ্যাভ সাম কালার্স। আমি এখানে দেখেন একটু হলো লাইট লাইট, আমি নিজে কালার ব্র্যান্ড, তবুও যতটুকু পারি আপনাদের এখানে 4টা কালার, 4 রকম দেওয়ার চেষ্টা করেছি। কেন? যিনি ভিজুয়াল, উনার জন্য দেখে মনে না সুন্দর আছে তো জিনিসটা খারাপ হয়নি, কারণ হি লাভস টু সি ইট। উনি কিভাবে শিখেন? ছবি, ডায়াগ্রাম, চার্ট, রং, আকৃতি দেখে ভালোভাবে শিখে। তত্ত্বকে ভিজুয়াল ভাবে উপস্থাপন করলে উনি খুব পছন্দ হয়। যে কারণে দেখবেন এখন পত্র পত্রিকাতেও আপনার ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন, পত্রিকায় হজ কিভাবে করবেন, আগে লেখা থাকতো এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এখানে যাবেন, এখন কিন্তু লেখা থাকে না, এখন ছবি এঁকে দেয়। একটা কাবার ছবি থাকে, মসজিদের ছবি থাকে, মিনা, এখান থেকে এখানে যাবেন, ছবি ছবি এঁকে দেয়, পাশে পাশে পয়েন্টে লিখে দেয়। দিস ইজ নোন এজ ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন। এটা হোল ওয়ার্ল্ডে চলছে, কারণ ভিজুয়াল পিপল লাভ ইট। অডিটরি, আমরা যখন প্রেজেন্টেশনের আগে, আমি কি বলছি, আমি চাইলে তো শুধু প্রেজেন্টেশনের এই লাইনগুলো পড়ে চলে যেতে পারতাম, আমি কিন্তু আপনাদের সাথে অনেক কিছু বকবক 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 করছি অনেকক্ষণ ধরে। কেন কথাগুলো বলছি? কারণ আমার এখানে একটা অডিটরি গ্রুপ অফ অডিয়েন্সও আছে, দে লাভ টু লিসেন। ওরা ভিজুয়াল না। এটা কি রকম করে? আমি আমার ক্ষেত্রে বলে আই এম অডিটেড, আমি অডিটেড। আমি কি করি, আমি ইউটিউবে কোনো একটা ভিডিও বা কোনো একটা টক শো বা কোনো একটা কিছু বা কোনো একটা লার্নিং যেটাই হোক, আমি চালিয়ে দিই, আমি কোনোদিন স্ক্রিনের দিকে তাকাই না। আমার আমার একটা ছোট মোবাইল, কি জন্য বলে, এটাকে বসানোর জন্য একটা স্ট্যান্ড আছে, আমি চ্যানেলটা সেট করি, ওটা চালিয়ে দিই, চালিয়ে দিয়ে আমি এটাকে, আমার একটা সাউন্ড আছে ছোট, এই যে এখনো আছে হাতের পাশে, কারণ এটা আমি এটাতে চলছে, একটা ছোট সাউন্ডের ইয়ে আছে, ওই সাউন্ডটাতে আপনার ইয়েটা চলে, মিউজিক মানে সাউন্ডটা চলে। আমি যে মোবাইলটা ধরেন হয়তো বেডরুমে, আমি হয়তো একদম ফ্রন্ট রুমে, ওই সাউন্ডটা ওইখানে আছে, ওইখানে বসে বসে আমি শুনি। আই ডোন্ট নিড দ্য ফোন, আই নিড দ্য সাউন্ড, আই নিড দ্য সাউন্ড। আমি সাউন্ডের মাধ্যমে শুনি ওটা। এখন ইউটিউব যন্ত্রণা দিচ্ছে, ওটা হচ্ছে প্রতি 2-3 মিনিট পর অ্যাড একটা একটা বাজতে থাকে, আমাদের উঠতে হয়। কিন্তু দিন শেষে হলো অডিটরি পিপল শুনে শেখে। আমি ধরেন আপনাদের এই ক্লাসটাতে যদি জয়েন করতাম, আমার হাতে ফোন থাকতো না, আমার হাতে সাউন্ডটাই থাকতো, আমি আমার রুমে বসে আমি শুনতাম, আমি শুনতাম কি বলছি। আমার প্রেজেন্টেশনও দেখার দরকার নেই, আই ডোন্ট নিড দ্য প্রেজেন্টেশন, আমি ভিজুয়াল না।
আমি ভিজুয়াল না, আমি অডিটরি। রিডিং রাইটিং, ইয়েস, আমি কিছুটা রিডিং রাইটিং, আমাকে পড়তে হয়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ক্লাস হইতো, টিচারটা যখন বুঝায়, আমি কিন্তু এখন টিল টুডে যখন আমি ক্লাস করতে বসি, এটা রুমে হোক, ক্লাসরুমে হোক, রেকর্ডেড ক্লাস হোক, আমার হাতে খাতা কলম থাকে অলওয়েজ। সব সময় 100% আমার হাতে খাতা থাকে, কলম থাকে। এবং আমি ওই সময় কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। আমি যতক্ষণ ওরা কথা বলে, আমার কারণ আই নিড এভরি সিঙ্গেল ওয়ার্ড টু লার্ন। এটা আমার স্টাইল, মাই স্টাইল। এটা ডাজন্ট মিন এটা ব্যাড অর গুড, এটা একটা স্টাইল। আমি সব শুনি, আমি লিখি। উনি প্রেজেন্টেশনে কি দেখাচ্ছে, আই ডোন্ট বদার। লেখার সময় আমি আবার পাশে ব্লক করি, এখানে লেখা থাকে গুগল দিচ্ছি, দ্যাট মিনস এই টপিকসটা আমি একটু গুগল করে সার্চ করবো আরো ডিটেলসে যাওয়ার জন্য। উনি কথা বলতে বলতে ধরেন বললো কি, এই বইটা, এইটা আপনি এই রাইটারের একটা বইয়ে পাবেন, দ্য দ্য ম্যান সার্চ ফর মিনিংস। এই বইটাতে গেলে আপনারা লেগো থেরাপি সম্পর্কে বুঝতে পারবেন। আমি তখন তাড়াতাড়ি নোটে লিখে নিই, দ্য ম্যান সার্চ ফর মিনিংস বুক, ই বুক। তারপরে আমার কাজ হচ্ছে যে লেখামুখে সব শেষ হলো না, পরের দিন অফিসে গেলাম, আমি বইটা উল্টায়, আমি যেগুলো সার্চ দেওয়ার কথা আমি সবগুলো সার্চ, এবং আমি লেখার সময় স্পেস থাকে, আমি ওই সার্চ দিয়ে এবার আমার নোটগুলো সব করা থাকে। এবং আমার চিকন, আমার খাতাগুলো খুব চিকন চিকন, আমি একদম অর্ডার দিয়ে পয়সা খরচ করে বানানো খাতা। মানে একটাতে মাত্র 6টা থেকে 8টা পেজ, আমার প্রতিটা সেশনের জন্য ইন্ডিভিজুয়াল একটা খাতা। তাহলে ওইখান থেকে আমি কি শিখছি, আপনার রিডিং রাইটিং এ শিখছি। এরপর হচ্ছে কেনেস্থেটিক। কেনেস্থেটিক বলতে, যে এই কাজটা আমি শুধু শিখলে হবে না, এই কাজটা কি বলবো, মানে কাজটা আমি শুধু আপনাকে বলে দিলে হবে না, ভিজুয়াল হলে হবে না, এটা আপনার হাতে কলমে কাজ, যেটা বর্তমান শিশুদের জন্য ম্যান্ডেটরি। আই রিপিট, প্রেজেন্ট শিশুদের জন্য ম্যান্ডেটরি। আমাদের সময় কেনেস্থেটিক চাইল্ড ছিল না, বেশি ছিল না। ইভেন আমি বলবো 10 বছর আগেও, আমি যখন ফার্স্ট টাইম এই কাইনেস্থেটিকের উপরে, মানে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের উপরে একটা ক্লাস করতে গিয়েছিলাম ব্যাংককে, ওই ক্লাসে ধরেন আমরা, উই আর অ্যারাউন্ড 35 স্টুডেন্ট, 35 পার্টিসিপেন্টস এর মধ্যে ইউরোপ, আমেরিকা, ইউএসএ, কানাডা এই টাইপের ছিল 8 থেকে 10, অনলি 8 to 10 পার্টিসিপেন্ট। বাকি 15, 20, 25 জনই হলো আমরা, কেউ থাই, বাংলাদেশ থেকে আমি একা, ইন্ডিয়ান ছিল, পাকিস্তানি ছিল। আমরা না, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই বেল্টের সব লোক, আমরা ইদার রিডিং রাইটিং অথবা ভিজুয়াল, কেউ কেউ অডিটরি, নো ওয়ান ইজ কিনেস্থেটিক। বাট ওই যে বললাম 8-10টা লোক ছিল, ফ্রম কোথায়, ইউএসএ, কানাডা, ইউরোপ, দে অল আর কিনেস্থেটিক। মানে ওই বেল্টে কিনেস্থেটিক গ্রোটা শুরু হয়েছে অনেক আগের থেকে। আমাদের এই বেল্টে কিনেস্থেটিক গ্রোটা শুরু হয়েছে গত 5-7 বছর ধরে। মানে এট প্রেজেন্ট যেসব শিশুর বয়স 10, 8, 9, 7, 11, 12, বেশিরভাগ শিশুই কিনেস্থেটিক। হোয়াট ইজ কিনেস্থেটিক? ওদেরকে আপনি যেটাই করান, যেটাই পড়ান, শেখাতে হবে। এখন আপনার শিশু কোথায়, আপনার শিশু কি ভিজুয়াল, অডিটরি, রিডিং রাইটিং, নাকি কিনেস্থেটিক? এটা আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাজ এ প্যারেন্টস। এটা কেন বলছে অ্যাজ এ প্যারেন্টস, আপনি যখন বাসায় পড়াবেন, আপনার শিশু যদি অডিটরি হয়, তাহলে আপনি এই 3 প্রসেসের সাথে, এই প্রসেসটা যেন আন্ডার এনি সার্কামস্টেন্সেস মিস না হয়, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি অডিটরি বাদ দিয়ে ভিজুয়াল, রিডিং রাইটিং, কিনেস্থেটিক, যেটা অনেকেরই হতো, মানে যেটা বলবো, আমাদের সময় পড়াশোনাটা রিডিং রাইটিং, শুধু রিডিং রাইটিং, রিডিং রাইটিং, রিডিং রাইটিং, ভিজুয়াল, আর কিছু হয় না। এখন এই রিডিং রাইটিং, অডিটরি, ভিজুয়াল, কিনেস্থেটিক এর মাঝে আমার শিশু, আমার যে শিশু, ও কোথায় আছে, এটা আমাকে জানতে হবে। এটা গেল প্যারেন্টস পার্টে। এবার সেকেন্ড পার্টটা হচ্ছে কার, প্যারেন্টস এর বাইরে। প্যারেন্টস এর বাইরের পার্টটা হলো আহ গার্ড, স্কুলে শিক্ষকের। স্কুল শিক্ষক বা শিক্ষিকা, ওনারা যখন কোনো কোর্স ডিজাইন করবেন, আমি আজকে সমাজ পড়াবো, সমাজ পড়াবো, তো সমাজে কি পড়াবো, সমাজে আমি আজকে, আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে আছি, এই কাজ করি, এটা হচ্ছে আমাদের সমাজ, আমরা এভাবে থাকি, এগুলো পড়াবো। এখন আপনি এটা কি পড়াচ্ছেন, রিডিং রাইটিং তো থাকছেই, আপনি জোরে জোরে পড়ানোর জন্য উদ্দেশ্যে মুখে মুখে পড়ালেন, অডিটরি থাকলো, ভিজুয়াল, আমরা কালারফুল পিকচার নিলাম যে কোনো সোসাইটি বোঝানোর জন্য। হোয়াট ইজ কিনেস্থেটিক? আমরা হয়তো রোল প্লে করলাম, এই ক্লাসে ধরেন 10টা স্টুডেন্ট আছে, এদিকে আসো, ইউ জাস্ট ইমাজিন দ্যাট ইউ থ্রি আর স্টে ইন দ্য সেম বিল্ডিং, ওরা তোমার থেকে একটু দূরে থাকে,
তোমার এটা হয়, তখন ওদেরকে দিয়ে আপনি কি করলেন, সেই রোল প্লেটা করালেন। যখন রোল প্লে করালেন, আমি আবার বলছি, ক্লাসে যদি 12-14 জন শিশু থাকে, 12-14 জন ক্যানেস্থেটিক না, কিন্তু অ্যাটলিস্ট 5 থেকে 6 জন ক্যানেস্থেটিক। আমার রিডিং রাইটিং 5 থেকে 6 জন, অডিটরি 5 থেকে 6 জন, ভিজুয়াল 5 থেকে 6 জন, আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না। কারণ অনেকে ডাবল। আবার আপনি 6 জন গুণ 4, 24 জন তো শিশু নেন, 24 জন শিশুর ইস্যু না। একটা শিশু একই সাথে ভিজুয়াল অডিটরি হতে পারে, ভিজুয়াল রিডিং রাইটিং হতে পারে, ভিজুয়াল কিনেস্থেটিক হতে পারে। কে কোনটা আমরা তো জানি না, এটা নর্মালি সম্ভব না। অ্যাসেস করা যায়, অ্যাসেস করা যায় এবং এটাও জানা যায়, সম্ভব না বলা ঠিক না। সম্ভব হয় কিছুদিন পরে, 15-20 দিন, যখন টিচার এই সম্পর্কে নলেজ থাকে, উনি যখন একটা শিশুকে 10 দিন, 15 দিন, 20 দিন ক্লাস নেয়, তখন উনি বুঝতে পারে আমার এই শিশুটা অডিটরি, এটা রিডিং রাইটিং, এটা কাইনেস্থেটিক, এটা ভিজুয়াল। এবং যেটা আমরা এখন ড্রাস্টিক্যালি, আমি পার্সোনালি মিস করছি আমার ছেলের স্কুলে। আমি ড্রাস্টিক্যালি মিস করছি, কারণ টিচার পড়াচ্ছেন, উনি সুন্দরী পড়াচ্ছেন, সব চেষ্টা করছেন, বাট উনার পড়ানোতে এই 4টা কম্বিনেশনটা আমি পাচ্ছি না, একদম অল সাবজেক্টে। তাহলে যখন একটু অল সাবজেক্টে আমি 4টার কম্বিনেশন পাচ্ছি না, তখন হচ্ছে কি, আমার শিশুটা হচ্ছে অডিটরি, কিছুটা জায়গায় সে কাইনেস্থেটিক, রিডিং রাইটিং ওর মানে অডিটরি ও ভিজুয়ালের থেকে অডিটরিটা ওকে একদম লিড করে। কিনেস্থেটিক বলতে রোল প্লে টোল প্লে ওকে মনে করে, ও বোঝার জন্য ওর কিনেস্থেটিক লাগে। কিন্তু এখন ওদের কোনো কিনেস্থেটিক নামক কিছুই নেই, একদম জিরো অ্যাক্টিভিটি কিনেস্থেটিক রিলেটেড। রিডিং রাইটিং হচ্ছে ওয়ান ওয়ে। ইভেন একটা টিচার, উনি শুধু অডিটরি, উনি পড়ায় অনেক কিছু পড়া ফেললেন মুখে, চোখে দেখছেন, নো ভিজুয়াল, শুধু মুখে বললাম। এই যে আমি এতক্ষণ ধরে আপনার যেটা বলছি, এতক্ষণ কিভাবে বলছি, সব ওয়ান ওয়ে। ফার্স্টে কিন্তু আমি স্লাইডে ছিলাম, আমি শুধু কথা বলছি, আপনারা কিছু দেখছিলেন। যারা অডিটরি, ইউ আর গুড, অনেকে বিরক্ত হচ্ছে, আমি স্লাইডে আসলাম। যারা ভিজুয়াল, নাও ইউ ফিল গুড, তাই না? VARK, ওকে, লজিক্যাল। তাহলে ভিজুয়াল, অডিটরি। এবং যারা রিডিং রাইটিং, নাও এবার আপনারা কিছু পড়ার কিছু স্কোপ পেলেন, কিন্তু অনেক স্কোপ পাননি। এবার আমি আপনাদের জন্য এই পেজটা দেখালাম। নাও ইউ ফিল গুড, মোর গুড, বেটার, নাও ইউ ফিল বেটার। খেয়াল করেন যারা আপনার রিডিং রাইটিং। এখন দেখেন ভিজুয়াল লার্নার কাকে বলে, তারা কিভাবে শিখে, তাদেরকে শিক্ষাদানের কৌশল কি, উদাহরণ কি। যারা অডিটরি লার্নার, তারা কিভাবে শিখে, তাদের শিক্ষাদানের কৌশল কি, তাদের উদাহরণ কি। যারা রিডিং রাইটিং লার্নার, তারা কিভাবে শিখে, তাদের শিক্ষাদানের কৌশল কি, তাদের উদাহরণ কি। যারা কিনেস্থেটিক লার্নার, তারা কিভাবে শিখে, শিক্ষাদানের কৌশল, উদাহরণ। তাহলে এখন যারা রিডিং রাইটিং, নাও এখন আপনারা যখন এটা পড়তে পারবেন, এবং আমরা কালকে আপনাদের যদি প্রেজেন্টেশনটা দিয়ে দিই, তখন আপনি প্রেজেন্টেশনটা যখন করবেন, এখন আপনি ধরেন ডমিনেটেড বা যদি রিডিং রাইটিং হন, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এটা ছিল অডিটরি, আপনি খুবই বিরক্ত। কিন্তু যখনই আপনি এই লেখাগুলো পেলেন, নাও আপনি হ্যাপি। এখন আরেকটা গ্রুপ আছে এখানে কিনেস্থেটিক, বা আপনাদের মধ্যে যেটা আসবে, আমি কিভাবে বুঝবো, হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড যে আমার শিশুটা ভিজুয়াল, অডিটরি, কিনেস্থেটিক, কিভাবে বুঝবো। এইটারও ডিরেক্ট টেস্ট আছে। কিরকম টেস্ট, আমি স্যাম্পল দেখিয়েছি দুটো। একটা হচ্ছে ধরেন, নতুন কিছু শেখার সময় শিশুটি কিভাবে সাড়া দেয়। আপনি যখন একদম নতুন কিছু শেখাচ্ছেন, আমার ক্লাসে 10টা স্টুডেন্ট আছে, আপনি 10টা স্টুডেন্টের জন্য কি কোশ্চেন রেডি করলেন, আপনি একটু খেয়াল করলেন, বা আপনি প্যারেন্টস হলে আপনি আপনার শিশুটা খেয়াল করেন। আমি যখন ওকে নতুন কিছু শেখাই, একটা ম্যাথ হতে পারে, সায়েন্স হতে পারে, আপনার বিজ্ঞান হতে পারে, যেটা হোক, বা বাংলা হতে পারে, আমি যখন নতুন কিছু শেখো, ও কিভাবে শিখে, ও কি ছবি, চার্ট বা ডায়াগ্রাম দেখে শিখে, না ও কি ভিজুয়াল, ও কি মনোযোগ দিয়ে শুনে, মৌখিকভাবে বুঝে, আমি কিছু বলছি সে মন দিয়ে শুনে, ও কি বই পড়ে বা লেখা দেখে, নাকি ও যেটা বলছে সে পড়ে দেখার চেষ্টা করছে, নাকি ও টাচ করে বোঝার চেষ্টা করে। মানে অনেক সময় বইয়ে টাচ করে, বা আপনি ধরেন বল নিয়ে, আপনি ধরেন আমার ছেলে এখন নাও হি ইজ স্টাডিং দ্য BGS, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ। আমি ওর টেবিলে একটা বড় একটা ইয়ে রেখেছি, গ্লোব। কারণ ওখানে ওরা বলছে এখানে ইকুয়েটর আছে, ইকুয়েটর উপর যতগুলো কান্ট্রি আছে দে আর হট। এবং যারা আপনার উপরের দিকে আছে, পোল, নর্থ পোল, সাউথ পোল, ওইখানে যারা থাকে, তখন ওরা হচ্ছে কি ওই কান্ট্রি গুলো কোল্ড। এটা কিন্তু পড়ছে, ও দেখতে পাচ্ছে না। আচ্ছা, এবার ছবি দেখলো, হ্যাঁ ছবিতে সে দেখতে পাচ্ছে, তাহলে কি হলো, আমি যখন বলছি শুনতে পাচ্ছে, যখন পড়ছে পড়ছে, যখন ছবি দেখছে দেখছে। কিন্তু যখন সে গ্লোবটা হাতে নিল, তখন কি হচ্ছে, গ্লোবটা যখন হাতে নিয়েছে, নাও হি ফিলস ইট।
তখন সে মনে রাখতে পারছে হয়তো। তাহলে আপনার শিশু কোনটাতে বেশি এনজয় করে? আপনি দেখলেন কি, ও ছুঁয়ে দেখেও আছে, টিক মারলেন। ও রিডিং রাইটিং আছে, টিক মারলেন। ও মনোযোগ দিয়ে শুনে, টিক মারলেন। ছবি চার ডায়াগ্রাম দেখে, তাও টিক মারলেন। সমস্যা নেই, একটাতে চারটা হইতে পারে। কোন ধরনের কার্যকলাপে শিশুটি সবচেয়ে বেশি আনন্দ পায়? আঁকা আঁকি, ভিডিও দেখা, রং ব্যবহার, গান গাওয়া, গল্প শোনা, আলোচনা, বই পড়া, লেখা, তালিকা তৈরি, খেলাধুলা, নাটক, নাকি হাতে কলমে কাজ? কোন ধরনের অ্যাক্টিভিটিতে আপনার শিশুটা আনন্দ পায়? বা আমার ক্লাসে 30টা বাচ্চা আছে, 30টা শিশুর জন্য আমি ইন্ডিভিজুয়াল মনে মনে, এগুলো কিন্তু যখন প্র্যাকটিস করে ফেলবে না, একজন দেখলে বুঝবে, মানে এত চিন্তাও করতে হবে না, ওনার অ্যাক্টিভিটি দেখে বুঝবে এটাকে। এইভাবে করে এ ধরনের আমাদের একটা বই আছে ক্লাস, ওই ক্লাসে বইয়ে টোটাল আমরা 10টা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি এই ধরনের। এই 10টা প্রশ্ন উত্তর থেকে আমরা সবসময় বলে অডিয়েন্সকে, আপনার এখান থেকে জাস্ট দেখেন কোনটা হয়। যেটা হয় টিক মার্ক, যেইটাতে বেশি টিক পড়ে, 10টার মধ্যে ভিতে টিক পড়লো 8টা, অডিটরিতে টিক পড়লো 4টা, পয়েন্ট আকারে লিখে দিল, ধরেন রিডিং রাইটিং এখানে টিক পড়লো 10টাই ধরেন, কিছু সময় হাত দিয়ে দেখাতে বললো, এটা টিক পড়লো 3টা। তাহলে আপনি বুঝতে পারছেন আমার শিশু হচ্ছে ভাইলি রিডিং রাইটিং এবং এরপর হচ্ছে ভিজুয়াল। এখন এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন? যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে এগুলো পড়তে পড়তে, এরপর যখন টেস্ট গুলো দিবেন, এবং আমি সব সময় বলি এই টেস্টটা আপনারা নিজেরাও দিবেন, আপনাদের ফর ইউর ওন, নিজেও দিবেন নিজের জন্য, আপনি কিভাবে শিখেন। যখন এগুলো দিবেন তখন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ওন অ্যাবিলিটি, হাউ টু লার্ন ইউ। আপনি কিভাবে শিখেন, আপনার ফ্যামিলির অন্যরা কিভাবে শিখে, আপনার শিশুটা কিভাবে শিখে। এটাতে সুবিধা হয় কি, যখন বুঝছেন কে কিভাবে শিখে, ওর সাথে এইভাবে কমিউনিকেশন করা যায়, এবং ইট রিডিউসেস দ্য কমিউনিকেশন প্রবলেম। যেটা কমিউনিকেশন প্রবলেমটা অনেক কমেছে। এবং ইসিডি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, মেইনলি কার জন্য? আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এটা আসলে বলা হয় জন্মের আগের থেকে, বিফোর বার্থ, একটা শিশুর জন্মের আগের থেকে ওর 8 বছর বয়স পর্যন্ত, 8 ইয়ার্স, এই সময়টাকে বলা হয় আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। কেন এই সময়টা স্পেশাল? এই 8 ইয়ার্স, 0 to 8 ইয়ার্স, এই সময়টা স্পেশাল কারণ এই সময়টাতে একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট সর্বোচ্চ হয়। আসলে 8 বছরের মধ্যেও যা শেখার, ব্রেনের নিউরন সেট হওয়ার, এই যে লার্নিং ক্যাপাসিটি ও বোঝার, সবকিছু সেট হয়ে যায়। 8-এর পরে আপনি যত কিছুই চেষ্টা করেন না কেন, ওর ওর একটা ছাঁচ তৈরি হয়ে গেছে, মানে এটা কি বলবো, আপনি একটা মোল্ড তৈরি হয়ে গেছে। মোল্ডটাকে আপনি আর সহজে চেঞ্জ করতে পারবেন। এই মোল্ড চেঞ্জ করা অনেক কঠিন, যেটা আমরা যখন টিনে চলে যায় শিশুটা, 12-13 বছর বয়সে গিয়ে, তখন কি আমরা মোল্ডটা ভাঙার চেষ্টা করি। তখন যখন মোল্ডটা ভাঙার চেষ্টা করি, টিনের সাথে প্যারেন্টস এর একটা মেজর গ্যাঞ্জাম লাগে, টিনের সাথে স্কুলেরও মেজর গ্যাঞ্জাম লাগে। তাহলে এই গ্যাঞ্জামটা না হওয়ার ওয়েটা কি, এই সমস্যাটা না হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের 0 to 8 ইয়ার্স যে টাইমটা, এই টাইমটা আমরা শিশুর প্রতি মনোনিবেশ করে ঠিক মতো করা। এই 0 to 8 ইয়ার্স আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, হু ইজ রেসপন্সিবল, হু ইজ রেসপন্সিবল? প্রথম রেসপন্সিবল হচ্ছে অবশ্যই প্যারেন্টস। যে যেটাই বলুক না কেন, একটা শূন্য 1 মাসের বয়সের শিশু ওকে স্কুলে থাকে, প্যারেন্টস এর কাছে। 1 মাস বয়স, 2 মাস বয়স, 1 বছর বয়স, 2 বছর বয়স, ওই স্কুলে যায় যখন সে সাধারণত 3 ইয়ার্স ক্রস। যখনই সে স্কুলে যাচ্ছে, ওকে আপনি যেদিন স্কুলে দিলেন তার আগের থেকে কি আপনি ওকে স্কুলে দেওয়ার জন্য রেডি করেছিলেন? আপনি কি স্কুল রেডিনেস এর জন্য ওকে প্রস্তুত করেছিলেন? যদি না করেন, স্কুল কি খুব আনন্দের জায়গা? নর্মালি ও এতদিন তোর মতো ছিল, ঘুরছে, পুরো ঘরে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, হঠাৎ করে স্কুলে দিলেন একটা রুমে আটকে ফেললেন, ইট ইজ নট আনন্দের জায়গা, তো কেন এনজয় করবে? তাহলে আমাদের কি করতে, তাহলে আমি কি বাসায় ওকে তালা মেরে রাখবো? না, তাও তো না। তাহলে কি করতে হবে আমাদেরকে? স্কুলের জন্য রেডি করতে, প্যারেন্টস এর আগে। একই সাথে স্কুলের টিচারকে যখন দিলেন, যে স্কুলে গেল, ওই টিচারও যদি স্কিল না হয়, এই শিশুগুলো সাধারণত স্কিল হয়। এই বেল্টে আমি এই পয়েন্টে সাধারণত প্রবলেম পাইনি, মানে উনারা জানেন, উনারা জানেন এই শিশুগুলো আসছে, তবুও বলছি, তাহলে ওই স্কুলের টিচারও যদি রেডি স্কুল না হয়, তাহলে উনাকেও রেডি করতে হবে। এবং যতই রেডি করেন স্কুলে দেওয়ার পরও দুই পক্ষের একটা কাজ থাকে। তাহলে আমরা একটু বলতে পারি সামারি করলে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে প্যারেন্টস, সেকেন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে স্কুল, স্কুল বলতে টিচার অ্যান্ড স্কুল দুই পক্ষেরই কথা বলছি। থার্ড রেসপন্সিবল, যেটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বারবার বলছে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা
কেন ম্যান্ডেটরি করে দিচ্ছে গ্লোবালি? এটা হচ্ছে সবাই চাচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা যেন সবাই জানে, সবাই, মানে যার শিশু আছে, শিশু নয়, কার ছেলে বড় ছোট ইস্যু নয়, আমি যখন রাস্তায় বেরোবো আমার রাস্তার লোকগুলো যেন সবাই জানে এই শিশুটা ছোট, ওকে আমি কিভাবে ডিল করবো, কিভাবে শিখে। তখন হচ্ছে কি বলে না, এই এই ইয়াকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, একটা সুকান্তের কবিতা আছে না, ঠিক ওই রকম এই গ্রহকে আমার শিশুর বাসযোগ্য করে দেওয়া, বা এই দেশে আমার শিশু থাকার জন্য সুন্দর পরিবেশ ক্রিয়েট করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে শিশুর নলেজটা থাকা, মানে আশেপাশের লোকের নলেজ থাকা। তাহলে ওটাকে সোসাইটি, আপনারা খেয়াল করেন সোসাইটির কি রেসপন্সিবিলিটি নেই? এখন নেন, এক সময় আমরা যখন ছোট ছিলাম সোসাইটি কিন্তু কিছু কাজ হতো কিরকম, 21শে ফেব্রুয়ারিতে একটা চিত্রাঙ্গন প্রতিযোগিতা হতো, এলাকার কিছু ছেলেপেলেরা মিলে বা কোনো একটা ক্লাব থাকতো, ক্লাব রোধ করতো, শিশুরা আসতো, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ছবি আঁকতো, ছবি এঁকে ওখানে একটা পুরস্কার পাইতো, তালি মারতো। খুব আহামরি কিছু না, হয়তো যেহেতু 1 ঘন্টা থাকতো, কিন্তু করতো। গান হতো, ঈদে মিলাদুন সময় নাচ, ঈদে মিলাদুন নবীর সময় হামদ হতো, নাচ হতো, তারপর এই জিনিস কোরআন আবৃত্তি, আজান প্রতিযোগিতা। তখন হতো কি এলাকায় ওই ছোটগুলো আসতো, এখানে কেউ যে খুব ভালো করছে খারাপ করছে ইস্যু না, এখানে হচ্ছে সবই উৎসাহ দেওয়ার জন্য। এই যে এনভায়রনমেন্টটা ছিল, এনভায়রনমেন্ট একটা কালচারাল এনভায়রনমেন্ট হয়, এনভায়রনমেন্ট থেকে উভয় পক্ষের একটা ভালো রিলেশন হয়, প্যারেন্টস এর সাথে এলাকার লোকের পরিচিত হয়। এখন যে কারণে আমাদের বন্ডিংটা নাই। আমরা পাশের ফ্ল্যাটে, আমার কথাই যদি বলেন, আমার ঠিক পাশের ফ্ল্যাটে যিনি থাকেন উনিকে আমি জানি না, বা উনিও জানে না আমি কে। এটা একটা রিয়েলিটি, এবং এটার জন্য অনেক কিছুই দায়ী। এই যে আমি আপনাকে বলছি, আমি হয়তো উনাকে দেখলাম, দেখেছি, আমি বললাম আসসালামু আলাইকুম কেমন আছেন, উনি তাকাইলো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বা মাথা, মানে উনি ইন্টারেস্ট শো করছেন। কেন শো করছে না? উনার হয়তো প্রিভিয়াস কোনো খারাপ এক্সপিরিয়েন্স আছে। এখন যেটা হোক, তাহলে এই যে করছে না, তাহলে এই বন্ডিংটা কিন্তু আমাদের থাকছে না। আমার সাথে যদি বন্ডিং না থাকে, আমার ছেলের সাথে ওর করতে বন্ডিং থাকে। একটা এলাকায় আপনার ধরেন মিনিমাম 100-200 ঘর বাড়ি আছে, তো প্রতিটা ঘরে যদি অ্যাভারেজে বিল্ডিং এ ধরেন 100টা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এ একটা করে শিশু থাকলে 100টা বিল্ডিং আছে। এই 100টা বিল্ডিং যদি নিচে নেমে কোথাও খেলে, ওদের কিন্তু খেলার সঙ্গী হওয়ার কথা না, কিন্তু আমরা ওই কনফিডেন্সটা পাই না। ও কার সাথে মিশছে, কি হচ্ছে, সেফ কিনা, আমাদের এনভায়রনমেন্টটা ওটা সাপোর্ট করছে না, তা আমরা ওই কনফিডেন্সটা পাই না। এইগুলোর জন্য, এবং যদি 100টা শিশু সবসময় নামে খেলার জন্য, কোনো না কোনো একটা জায়গা কিন্তু আলটিমেট বেরোবে। যদিও খেলার কোনো জায়গা নেই এখন, কিন্তু আলটিমেট দেখবেন হবে। তাহলে আমাদের সোসাইটি যত ওইগুলো সম্পর্কে নলেজেবল হবে, তত বেশি সুযোগগুলো হয়তো ক্রিয়েট হবে, হয়তো। আমি এক আশাবাদী মানুষ, কিন্তু অতি আশাবাদী না। শুধু এইটুকু বুঝি, যদি চেষ্টা করে সবাই মিলে অ্যাটলিস্ট ম্যানেজ করার কিছু একটা করবে, কিছু একটা করা সম্ভব। এবং আমাদের দেশ হাইলি ডেন্সিটি, হাইলি পপুলেটেড, হাইলি, আমাদের সবচেয়ে বড় পাওয়ার কি জানেন? আমাদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ম্যান পাওয়ার। আমাদের দেশে এই মুহূর্তে 18 কোটির উপরে লোক আছে। আউট অফ 18 কোটি, আপনারা জানেন কিনা জানি না, 40% অফ দ্য পিপল আর লেস দেন 10 ইয়ার্স। তাহলে 18 কোটির 40% মানে 7 কোটি। 7 কোটি, এটা সম্ভবত 10, এটা বোধহয় 12 ইয়ার্স, 12 বছরের নিচে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 7 কোটি, মানে 7 কোটি লোক। এই 7 কোটি হিউজ ক্ষমতা। আপনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুর্বলতা কি? ওর 2.5 কোটি লোক। কানাডার লোক কত? 2.5 কোটি। আপনি ইউরোপের সকল দেশ যোগ মারলেও 10 কোটি লোক বেরোবে না, ইউকে ছাড়া, এক্সেপ্ট ইউকে। ইউকে অন্য পার্ট, ইউকে হয়তো একাই আপনার 20 কোটি 25 কোটি হবে, আর ইউএসএ হবে 50-60 কোটির মতো। আর কানাডা, চায়না এবং ইন্ডিয়া, এই দুটো হচ্ছে প্রায় দুজন মিলে 300 কোটি লোক কভার করে। রাশিয়া এত বড় একটা দেশ, 6-7 কোটি লোক যুদ্ধ করছে, লোক ভাড়া করছে হোল ওয়ার্ল্ড থেকে, বাংলাদেশ থেকেও গিয়ে যুদ্ধ করছে। আমাদের ম্যান পাওয়ার বেশি, কাজ নাই, আমরা যুদ্ধ করতেও রাজি। আমরা এখান থেকে বাংলাদেশ থেকে লোক গিয়ে, হ্যাঁ, মার্সেনারি মানে ভাড়া করছে, 6 মাসের ট্রেনিং দিয়ে ইউক্রেনে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। দে ডোন্ট হ্যাভ পিপল, দে হ্যাভ মানি। তাহলে এখন আমাদের হলো কি, মানুষ আছে, এই মানুষটাকে আমরা কি করতে চাই? ম্যান পাওয়ার করতে চাই। এই ম্যান পাওয়ার করার জন্য একটা বড় পার্ট হচ্ছে আমাদের এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা যে কারণে গ্লোবালি কিন্তু এটা সব জায়গায় খুবই পাওয়ারফুল। এটা আপনার, আমরা ইভেন আমাদের এই কোর্সের সার্টিফিকেটটা আমরা দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডাতে। কানাডায় দে লাভ ইট, দে লাভ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আপনি অস্ট্রেলিয়ায়, দে লাভ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আপনি ইউএসএ তে যান, দে লাভ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আমাদের দেশেও শুরু হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি আজকে আমার ধারণা 15 থেকে 20 বছর ধরে করাচ্ছে, কিন্তু এখন এসে ওনারা একটা পিকে যাচ্ছে আস্তে আস্তে।
ওনারা 15-20 বছর ধরে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপর মাস্টার্স করছে, ওনাদের কাজ করে, ওনার তো এনজিও আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ওনাদের কাজও আছে, এডুকেশন নিয়ে কাজ করে। ব্র্যাক স্কুল আছে, ওদের ব্র্যাক ল্যাব বলে, যেখানে প্লে বেস লার্নিং এর উপর ওনারা প্র্যাকটিস করে। মানে একমাত্র, কিন্তু এটা হওয়ার কথা আরো অনেক বড়। ব্র্যাক এক আর কতটুকু করবো, ও তো রোহিঙ্গা ক্যাম্পে আটকে আছে। মানে উনি আসলে কত দিকে যাবে ব্র্যাক? আমি এটা বলছি, এটা হচ্ছে কি একটা সামাজিক আন্দোলনের মতো, এটা চারপাশে গড়ে উঠলে তখন ওইখান থেকে আস্তে 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 একসময় আমাদের দেশে একটা আমরা পজিটিভ রেজাল্ট দেখতে পাবো। আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে বেসিক্যালি আমরা এখানে 10টা টপিকস নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আমি কিন্তু আজকে আপনাদের সাথে কোনো ফান্ডামেন্টাল আলোচনা করিনি, আমি আপনাদের সাথে আলোচনা করেছি চিলড্রেন লার্নিং স্টাইলটা। কারণ ফান্ডামেন্টালটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার ধারণা ফান্ডামেন্টাল না আমরা সবাই জানি, কিন্তু আমরা যখন, যেহেতু আমাদের একটা ডিপ্লোমা কোর্স, দিন শেষে একটা পরীক্ষা হয় হয়, ওইটার জন্য আমাদের এখানে একটু থিওরি তো জানতেই হয়। ওই জন্য ফান্ডামেন্টাল অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হচ্ছে আসলে পুরো ইন্ট্রোডাকশনটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের। সেকেন্ডে আমরা আলোচনা করি থিওরিস। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে কিছু থিওরি আছে, কিছু বড় বড় সোশ্যোলজিস্ট, সাইকোলজিস্ট, ওনাদের বেশ কিছু থিওরি দেওয়া আছে, ওই থিওরিগুলো নিয়ে আমরা আলোচনা করি ডে টু ডে। ডে থ্রিতে আমরা আলোচনা করি প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন লার্নিং। এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট অফ ইসিডি, প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি। কারণ প্লে বেসড লার্নিং ছাড়া এখনকার কোনো শিশুই শেখে না, আমরাও শিখতাম না, আমাদেরকে জোর করে পিঠে পাঠে হলেও শেখানো হয়েছে, এখন আপনি পেটেও শিখাতে পারবেন না। আর ক্রিয়েটিভিটি হচ্ছে প্রবলেম সলভিং। ক্রিয়েটিভিটি মানে আসলে এন্ড অফ দ্য ডে প্রবলেম সলভিং স্কিল। তারপর হচ্ছে অ্যাটেনশন এন্ড স্কুল রেডিনেস, এটা খুব ইম্পর্টেন্ট। স্কুল রেডিনেস, আমি শিশুকে রেডি, বাসার থেকেও রেডি করতে হবে, স্কুলে গিয়ে স্কুল রেডি করতে হবে। তাহলে স্কুল রেডিনেস এর জন্য দুজন দায়ী, দুজন। প্রথম হচ্ছে বাসা, প্যারেন্টস, বা প্যারেন্টস এর সাথে কেয়ার গিভার যদি থাকে, দাদা দাদি থাকে, এরা। সেকেন্ড ওয়ান হচ্ছে স্কুল। স্কুল ইটসেলফ ইজ অলসো রেসপন্সিবল ফর স্কুল রেডি। তারপর হচ্ছে কমিউনিকেশন ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন। এটা হচ্ছে একজন শিশুর সাথে আমরা কিভাবে কমিউনিকেট করতে হবে, ওরা কিভাবে শিখে, ওরা কোনটা শুনে না, এরকম টপিকসেও আমাদের আলাপ বুঝতে হয় কিভাবে ওদের সাথে এ করবো। এরপর হচ্ছে চিলড্রেন লার্নিং স্টাইল, মাল্টিপল ইন্টেলিজেন্স। মাল্টিপল ইন্টেলিজেন্স, যে শিশুর কথা বল, মানে যে শিশু একটু একা একা থাকতে পছন্দ করে, যে শিশু অডিটরি কিন্তু একা থাকে, তাহলে বুঝতে হবে সে মধ্যে ও মিউজিক টাইপের জিনিস পছন্দ করে, হয়তো শুনতে পছন্দ করে, ও বলতেও পছন্দ হয়তো করে না। তাহলে ওই শিশুটাকে আপনি জোর করে বলা টাইপের একটা কাজ দিলেও কিন্তু হবে না, তাহলে ওর ইন্টেলিজেন্সটা কোথায়? এটা নিয়ে আমাদের হচ্ছে এরপর একটা ডে 7 হচ্ছে, ডট ডে 7, 7 নাম্বারটা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। তারপর হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুম ম্যানেজমেন্টটা হচ্ছে আসলে সরাসরি এটার আমাদের এই ক্লাসটার পরে হয়। চিলড্রেন লার্নিং এর পরে ক্লাসরুম ম্যানেজমেন্ট হয়, কারণ লার্নিং স্টাইলের উপর বেস করে ক্লাসরুমে মিস কিভাবে পড়াবে, গুছাবে, প্যাডাগজি কিভাবে সেট করবে, এটা এখান থেকে হয়। তারপর শেষের দিকে আমরা একটা আলাপ করি আন্ডারস্ট্যান্ডিং এভরি চাইল্ড, সকল চাইল্ডের এডিএইচডি, তারপর ডেভেলপমেন্টাল ডিলে, এএসডি। আমাদের যদি শিশুদের এই প্রবলেম থাকে, আমরা যদি সাসপেক্ট করি, আমরা আসলে কি করব, কোথায় যাব, হেল্প কিভাবে নিব, কিভাবে বুঝবো, এবং আমরা এক্সপার্ট বলতে কার কাছে যাব, আমি কি সাইকিয়াট্রিস্টের কাছে যাব, নাকি নিউরোলজিস্টের কাছে যাব, নাকি আমি থেরাপিউটিস্টের কাছে যাব। এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা একটা ক্লাসে আমরা আলাপ করি। আর একটা আমরা রেকর্ডেড ক্লাস দিই, এটা ইন্টেনশনালি রেকর্ডেড, এটা কোপেনহেগেন বিজনেস স্কুলের হেড অফ লার্নিং, নিউরো মার্কেটিং ডিপার্টমেন্ট, নিউরো ডিপার্টমেন্ট বলে, নিউরোলজিক্যাল, ওই ডিপার্টমেন্টের একজন হেড। উনি ব্রেইনের উপরে একটা 15 মিনিট বা 20 মিনিটের একটা ভিডিও আছে, যে ভিডিওটা উনি একদম একটা হিউম্যান ব্রেইনকে পার্ট, মানে প্লাস্টিকের ব্রেইন অরিজিনাল না, সে পার্ট করে করে দেখায় কোন ব্রেইনের কোন অংশ কোথায় কাজ করে, ব্রেইনে কি আছে, কোথায় কি হয়, জিনিসটা দেখায়। আমরা এই ভিডিওটা দিয়ে রেকর্ড, আমরা ইন টোটাল ক্লাস হয়, মানে লাইভ ক্লাস হয় 8টা। আমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 12 তারিখ, ফোর্থ ব্যাচ, আমাদের থার্ড ব্যাচ আগামীকাল শেষ হবে। এরপরের সপ্তাহে আমাদের পরীক্ষা। আমাদের ক্লাস হয় শুধুমাত্র শুক্রবারে, আমাদের সময় হচ্ছে 3টা 15 থেকে 4টা 45। আমাদের একটা বার একটা ব্যাচই, একটা ব্যাচ যখন শেষ হয় আমরা আরেকটা ব্যাচ শুরু করি। আমাদের নো রাশ, তাড়াহুড়ো নেই আমাদের। আমাদের মডালিটি হচ্ছে আমরা 8টা লাইভ জুম সেশন হয়, আর 3টা রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা। 3টা রেকর্ডেড ক্লাসের একটা পাবেন একদম ব্রেইনের উপরে, একটা পাবেন কমিউনিকেশনের উপরে, আর একটা পাবেন আচরণ ব্যবস্থাপনা। এটা আর্লি চাইল্ডহুড এডুকেশনে ঠিক আসে না, এটা একদম আপনি আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের পার্ট। এটা একই সাথে আপনার প্যারেন্টিং এর জায়গায় অনেক কিছু, এটা ইম্পর্টেন্ট। আপনি যে শিশুর আচরণ নিয়ে বিরক্ত, শিশুর আচরণ ঠিক করে টিচারকেও করতে হয়, অনেক সময় প্যারেন্টস কে করতে হয়, এই আচরণ ম্যানেজমেন্টটা কিভাবে করবো, এটার উপর আমাদের একটা রেকর্ডেড ক্লাস আছে।
আর আমরা হার্ড কপি কোর্স মেটেরিয়াল দিই, আমাদের কোর্স হচ্ছে 8,000 টাকা। হোমওয়ার্ক ম্যান্ডেটরি, অনেকে বলেন হোমওয়ার্ক আছে কিনা, হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক ম্যান্ডেটরি, আমি হোমওয়ার্ক একটা স্যাম্পল দেখাবো। এটা বাংলা, ইংলিশ, আমার ডোন্ট ম্যাটার, আপনাকে হোমওয়ার্কটা করতে হবে, করে ছবি তুলে আমাদেরকে পাঠাইতে হবে, মাস্ট, ম্যান্ডেটরি, এটা নিয়ে কোনো ছাড় নেই। আপনি আজকে পারলেন না, অসুবিধা নেই। ফার্স্ট ক্লাস হলো, ফার্স্ট ক্লাসে হোমওয়ার্ক দেন নাই, সেকেন্ড ক্লাস হলো দেন নাই, থার্ড ক্লাসের আগে দিয়ে দিলে হবে, কিন্তু দিতে হবে। কিন্তু যেটা আমরা দেখেছি, যারা হোমওয়ার্ক দেয় ওনার রেগুলারই দেয়, যারা দেন না ওরা দেন। আমাদের এ পর্যন্ত অনেকেই হোমওয়ার্কের জন্য, আমাদের রেজাল্ট আমরা ফেসবুকে দিই, ওয়েবসাইটে দেওয়া থাকে। আপনার রেজাল্টে দেখবেন, আমাদের ধরেন প্রথম ব্যাচের 25 জন ছিল, 21 জন দেখবেন মার্কস টার্কস সব আছে, ভালো মার্কস পেয়েছে, 4 জনের ক্ষেত্রে লেখা আছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট বলতে 4 জনকে আমরা পরীক্ষা দিতে অ্যালাউ করিনি, কারণ এই 4 জন হোমওয়ার্ক দেয়নি। সেকেন্ড ব্যাচেও সেম, 4 জন অ্যাবসেন্ট। এই থার্ড ব্যাচে বোধহয় সর্বোচ্চ যাবে, থার্ড ব্যাচে আমার মতে 10 জনের মতো অ্যাবসেন্ট যাবে। ওনারা এখন পর্যন্ত হোমওয়ার্ক দেয়নি, ওনাদেরকে 4 দিন সময় দেওয়া হয়েছে, কালকে ক্লাস, এরপর 3 দিনের মধ্যে ওনারা হোমওয়ার্ক দিলে দেবে, না ওনারা আর হোমওয়ার্ক দিতে পারবে না, ওনাদেরকে আমরা একটা অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিব। সুতরাং এটা একটু বলে দিচ্ছি কেন, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, একটু মাথায় রাখবেন, একটু হলেও কষ্ট করতে হবে। আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট নেবেন, ক্লাস করে যদি রেকর্ডিংটা শুনে একটা হোমওয়ার্ক করতে না পারেন, সিম্পল হোমওয়ার্ক, কঠিন না। ফাইনাল এক্সাম আছে এমসিকিউ ফরম্যাটে, বাংলা ইংলিশ দুইটা অপশনই থাকে। আমাদের ফার্স্ট দুই ব্যাচ পুরোটা ইংলিশ পরীক্ষা ছিল, এই ব্যাচে কয়েকজন রিকোয়েস্ট করেছে বাংলা পরীক্ষার জন্য, আমাদের বাংলা পরীক্ষা থাকবে, আমাদের কোনো প্রবলেম নাই। আর সার্টিফিকেটটা দিবে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আর এই যে যে ছবিটা দেখছেন, দিস ইজ নোন এস মাল্টিপল ইন্টেলিজেন্স, হাওয়ার্ড গার্ডেনার একটা থিওরির উপর একটা পরীক্ষা। এবং এটা আমরা এখানে না যাই, আমি একটা জিনিস শুধু আপনাদেরকে দেখাই, তারপরে আমরা কোশ্চেন আনসার থাকলে নিলাম, না আমরা আজকের মতো শেষ করলাম। এটা হচ্ছে আমাদের একটা হোমওয়ার্ক, আমাদের কোন একটা অডিয়েন্সের আমরা হোমওয়ার্ক কিভাবে নিতে একটু দেখানোর জন্য। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের থার্ড ব্যাচের একজন, উনি একটা, আমরা যেটা করেছিলাম, উনাকে একটা কেস স্টাডি দিয়েছিলাম। কেস স্টাডি দিয়ে বলা হলো কি, আপনার একটা শিশু, ওর নাম হচ্ছে জাহি, ওর এই সমস্যা হচ্ছে বা কি হচ্ছে, দেখেন ওইটা আমরা কিন্তু ওইটুকুই বলে শেষ, বাকিটা ওনারাই করছেন, সবাই করছেন, যারা করছেন সবাই পারছেন। আপনি যখনই কেস স্টাডি সলভ করতে পারবেন, তখনই বুঝবেন আপনি জিনিসটা বুঝে ফেলছেন। ওই জন্য কেস স্টাডি দিয়ে আমরা প্রথমে থাকে না, প্রথম দিকে ছোট 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 কোশ্চেন অ্যান্সার থাকে। ফোর্থ ক্লাস থেকে আমরা হোমওয়ার্ক কেস স্টাডি দিই, 4, 5, 6, 7, 8, 5টা হোমওয়ার্ক কেস স্টাডি দিই। এই 5টা কেস স্টাডি, এইটা হচ্ছে ওয়ার্কের উপরে, ভিজুয়াল, অডিটরি, রিডিং, রাইটিং, কাইনেস্থেটিক। দেখেন, আপনি যদি জাহির বাবা মা হতেন, তবে আপনি কিভাবে আপনার শেখানোর কৌশল পরিবর্তন করতেন। উনি বলছে, জাহির যেহেতু শ্রবণ শক্তি নির্ভর শিক্ষার্থী, তাই আমি শুধু বই পড়তে দিতাম না, বরং গল্প, কবিতা, গান শুনিয়ে শেখাতাম। পড়ার সময় আমি জোরে জোরে পড়তাম, যাতে সে শুনে মনে রাখতে পারে, বারবার উচ্চারণ করিয়ে শেখানোর চেষ্টা করতাম। স্কুল ও বাসায় কি কি পদ্ধতি ব্যবহার করলে জাহির শেখার আগ্রহ বাড়বে? স্কুল শিক্ষকরা প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখাবেন, আলোচনা গ্রুপ ওয়ার্ক করাবেন, গল্প শোনানো, ড্রামা, রোল প্লে করাবেন। বাসায় বাবা মা গান ও ছড়া শোনাবেন, লেসন রেকর্ড করে শুনতে দিবেন, গল্প বলা, কথোপকথনের মাধ্যমে শিখবেন। শ্রবণ শক্তি নির্ভর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত 3টি শেখার কৌশল বলুন। গল্প, কবিতা শুনিয়ে শেখানো, আলোচনা, প্রশ্ন উত্তর ও সংলাপের মাধ্যমে শেখানো, অডিও রেকর্ডিং, গান বা বক্তৃতার মাধ্যমে শেখানো। আপনি কিভাবে বুঝবেন একটি শিশু কোন ধরনের স্টাইলে ভালো করে? শিশুটি যদি ছবি দেখে সহজে মনে রাখে, তবে সে ভিজুয়াল, সে যদি শুনে শিখতে পারে অডিটরি, সে যদি লিখে শিখতে পারে রিডিং রাইটিং, সে যদি কাজ করে শিখতে পারে, তবে সে কাইনেস্থেটিক লার্নার। শেষ, কিন্তু আমার হোমওয়ার্ক এটুকুই ছিল, খুবই সিম্পল। কিন্তু আপনি যে প্রবলেমটা দেওয়া হচ্ছে, প্রবলেমটা যদি না বুঝেন, ইটস বিকাম ডিফিকাল্ট। আপনি যদি প্রবলেমটা বুঝেন, ইটস ইজি। এখন একই এগুলো হোমওয়ার্ক জমা দিয়েছে কিভাবে? জমা দিয়েছে হোয়াটসঅ্যাপে, খুব সিম্পল, ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে? ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিলে হবে। ছবি তুলে আচ্ছা। হোয়াটসঅ্যাপে দিলে, মানে যতটুকু ইজি করা যায় আমরা একদম সর্বোচ্চ ইজি করেছি। অনেকে, এই আপা যিনি জমা দিয়েছেন, উনি পিডিএফ করে দিয়েছে, স্ক্যানার করে, মানে মোবাইল ফোনে কিন্তু একটা পিডিএফ স্ক্যানার অপশনই আছে, উনি পিডিএফ এ স্ক্যান করে উনি জমা দিয়েছে। অনেকে ছবি তুলে তুলে আলাদা করে জমা দেয়। এখানে কোনো কিছুই কঠিন নেই, আমরা শুধু বলি যেদিন ক্লাস শুরু হবে ওই দিন থেকে আপনার একটা খাতা মেনটেন করবেন। কারণ এই 8 দিনের 8টা হোমওয়ার্ক একটা খাতায় করবেন, আপনারা পরবর্তীতে যদি শুধু এই খাতাটা উল্টান, আপনারা সব পারবেন, এবং আমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন এর বাইরে কিছু আসবে। আপনি যদি এই কনসেপ্টটা বুঝেন, এই 8 দিনের কনসেপ্ট, আপনি ফাইনাল পরীক্ষা এমনিতেও ভালো করবেন। যে কারণে আমাদের দেখবেন রেজাল্ট ভালো, মানে যারা পরে পরীক্ষা দেয় ওদের সবার, আমাদের 90%-এর উপরেই বেশিরভাগ মার্কস, নট সবাই, 80%ও পায়, কিন্তু 90-র উপরে বেশিরভাগ, মানে আমাদের 20 জন যদি পাশ করে, মানে পরীক্ষা দেয়,
এখানে 15-16 জনই 90% পায়, আর বাকিরাও 80 নিচে যায় না। কোনো কারণ নেই, এটা হচ্ছে আমরা পাশ করে দিছি তা না, 50টা এমসিকিউ থাকে। মেইন ইস্যু হচ্ছে যা পড়ানো হচ্ছে, যেটা প্র্যাকটিস করছে, ওইখান থেকে আমরা পরীক্ষা প্রশ্নটা দিচ্ছি। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কথা ছিল। জি, বলেন প্লিজ। ব্যাপার হলো যে যারা অনার্স কমপ্লিট করা না, হ্যাঁ, তারা কি এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করতে পারবে? এই বিষয়টা নিয়ে প্র্যাকটিসের তো আসলে দুইটা জায়গা যদি প্র্যাকটিস বলেন, একটা তো প্যারেন্টস এন্ডের আছেই, প্যারেন্টস এন্ডের বাইরে প্রথমটা হচ্ছে টিচার, স্কুলের টিচার। স্কুলের টিচারের যে স্কুলের যে রিকোয়ারমেন্ট, ওইটা মিট করলেই আপনি নলেজটা থাকলে উনি তো স্কুলে পড়াতে পারবেন, এটা তো স্কুল রিকোয়ারমেন্ট। কোন স্কুলে গ্রাজুয়েশন রিকোয়ারমেন্ট, কোন স্কুলে কেমন, এটা। সেকেন্ড ওয়ান হচ্ছে এটার আরেকটা ব্যবহারিক জায়গা হচ্ছে বর্তমানে যেটা ডে কেয়ার। ডে কেয়ারের জন্য কিন্তু আপনার আমার মনে হয় না যে একদম পড়াশোনাটা কোন লেভেল পর্যন্ত এটা ম্যান্ডেটরি বলা আছে। এটা হচ্ছে যেটা বললাম, এটা যারা নিবে উনাদের, মানে যারা হায়ারটা করবে উনাদের যে রিকোয়ারমেন্ট ওইটা ধরে। কিন্তু এটার সাথে আপনারা কি অনেক। সেক্ষেত্রে কোনো রিকমেন্ডেশন দেন? কিরকম ভাইয়া? মানে কাউকে হায়ার করার ক্ষেত্রে আপনারা কি কোনো রিকমেন্ডেশন দেন বা প্রত্যয়নপত্র দেন যখন রিকমেন্ডেশন জয়েন বলতে করবে? আমাদের মেইনলি যেটা হয়, মানে আমাদের গত 3 ব্যাচে ধরে বলছি, আমাদের ধরেন কোর্সে ভর্তি হলো, হ্যাঁ, কোর্সে ভর্তি হওয়ার পর কোর্স করছে, শেষ হয়নি। আমি একদম 3 ব্যাচেই এই ঘটনা আমাদের একবার করে ঘটেছে। এটা হচ্ছে উনারা ধরেন কোনোখানে চাকরির ইন্টারভিউ দিল, চাকরি ইন্টারভিউ দেওয়ার পর ধরেন সেকেন্ড ইন্টারভিউতে ডাকলো, তখন অনেক সময় ওরা বলে আপনারা এই যে এই কোর্সটা করছেন, কারণ ওনার তো সার্টিফিকেট নেই, বলে আপনারা যে কোর্সটা করছেন আপনারা একটা লিখিত কোনো একটা চিঠি নিয়ে আসেন বা কিছু একটা, তখন আমরা চিঠিগুলো দিয়েছি। আর রেকমেন্ডেশন বলতে ওরকম তো, মানে রেকমেন্ডেশন বলতে যদি কোথাও প্রয়োজন হয় দিতে হবে, অবশ্যই দিব, এটা তো স্ট্যান্ডার্ড প্রসেস। কিন্তু আমরা রেকমেন্ড করা যদি বলেন, আমাদের সাথে ওরকম কোনোখানে হায়ারিং নিয়ে আমাদের সাথে কারো কোনো এগ্রিমেন্ট নেই। কিন্তু রেকমেন্ডেশন এ পর্যন্ত 3 জন নিয়েছে। দুজন স্কুলের টিচার ছিলেন, একজন ছিলেন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের টিচার, একজন ছিলেন গুলশানের একটা স্কুল, ক্যাপিস্টন স্কুল বলতে ওটার টিচার, আর আরেকজন ছিলেন চাকরির জন্য। উনি আম, উনি ওই ইসিডি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টেরই একটা প্রজেক্টে, একটা এনজিওতে ওনার চাকরির জন্য ছিল। না, আমার কোশ্চেনটা আসলে এটা ছিল না। আমি একজন অপটোমেট্রিস্ট, হ্যাঁ। মানে আমি চাচ্ছিলাম এটা কাউন্সিলিং হিসেবে পেশা নিতে পারি কিনা। জি, কাউন্সেলিং হিসেবে কাউন্সিলিং, নিতে পারেন কিনা? জি জি জি। না না, ইসিডি কিন্তু কাউন্সেলিং কোর্স না, চাইল্ড কাউন্সেলিং কিন্তু আবার সেপারেট একটা কাজ। কাউন্সেলিং এর ক্ষেত্রে আমি একটু বলি, কাউন্সেলিং কিন্তু খুব আহ, আপনি কাউন্সেলিং এ 12 বছরের নিচে আসলে কাউন্সেলিং করা যায় না। 12 বছরের নিচে আপনি যদি কাউন্সেলিং এর কিছু করতে চান, সেক্ষেত্রে সেটা সাধারণত স্পেশাল চাইল্ড রিলেটেড যদি হয় তখন হয়। 12 বছরের নিচে চাইল্ড কাউন্সেলিং এর চেয়ে প্যারেন্ট কাউন্সেলিংটা বেশি। আর উপরের দিকে যদি যান, উপরের দিকের কাউন্সেলিং মেথড আবার আলাদা। তাহলে 12 বছরের নিচে যদি চাইল্ড কাউন্সিলিং নিয়ে আপনি কাজ করেন এবং যদি স্পেশাল চাইল্ড হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্যারেন্টস এন্ড চাইল্ড হয়, এটা আবার সেপারেট পড়াশোনা, এটা ইসিডির পার্ট না সরাসরি। কিন্তু নলেজ গুলো আপনার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। মানে আহ, এখানে কিছু জিনিস কনফিউশন করার কিছু না, একটা হচ্ছে কাউন্সেলিং আর একটা হচ্ছে চাইল্ডহুড ডেভেলপমেন্ট, দুটো দুই রকম। চাইল্ডহুড ডেভেলপমেন্ট হচ্ছে আপনি ওভারঅল একটা শিশুর চাইল্ডহুড ডেভেলপ সম্পর্কে জানলেন, মানে একটা শিশু কিভাবে ছোট থেকে বড় হয়, সে কি করে, তারপর সে মানে ও কিভাবে শিখে, ওর মধ্যে ক্রিয়েটিভিটি আমরা কিভাবে জাগাইতে পারবো, ওর জন্য আমরা কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, ওর যদি কোনো প্রবলেম থাকে ওই প্রবলেমের জন্য আমরা হেল্প সিকিং এর জন্য কোথায় যাব। এই পার্টগুলো হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এবং শেখানোর জন্য যত লার্নিং এ যাবেন তখন চলে যাচ্ছেন আর্লি চাইল্ডহুড এডুকেশন। আমি ওকে কিভাবে শিখাবো, কিভাবে পড়াবো, ও তো ম্যাথ বুঝে না, ওকে ম্যাথের জন্য আমি কি করতে পারি, এগুলো হচ্ছে এই পার্টে। আর কাউন্সেলিং হচ্ছে জেনারেলি একটু ডিফারেন্ট ইস্যু, এটা হচ্ছে একটা চাইল্ড, ওর প্রবলেম হচ্ছে অন্য কোনো সমস্যা, তখন ওটা চলে যায় কাউন্সেলিং এ। এই দুটা নলেজটা কাজে লাগবে, আই রিপিট, কাউন্সেলিং জানার নলেজ এখানে কাজে লাগবে, এখানকার নলেজ কাউন্সেলিং এর কাজে লাগবে। বাট দুইটার কাজ ডিফারেন্ট, দুইটা কমপ্লিট ডিফারেন্ট। জি স্যার, আমি আসলে কাউন্সিলিং ব্যাপারে ইন্টারেস্টেড। তো আমি চাচ্ছিলাম ওটা কোর্সটা করার জন্য। কাউন্সেলিং এর কোর্স আছে, কাউন্সেলিং কোর্স আপনি খুঁজলে পাবেন, কাউন্সেলিং এর আলাদা কোর্স আছে, তবে কাউন্সেলিংটা
যেটা বলেছে এটা সাধারণত স্পেশাল চাইল্ড নিয়ে হয় সাধারণত। আর টিন কাউন্সিলিং এটা কমপ্লিট আলাদা পড়াশোনা। আচ্ছা ঠিক আছে স্যার, ডেভেলপমেন্ট ধন্যবাদ। স্টেজ গুলো কি পড়ানো হবে? অবশ্যই পড়ানো হবে। ডেভেলপমেন্টাল স্টেজ না পড়লে তো আপনি চাইল্ডহুড যে মাইলস্টোন গুলো বুঝবেন কিভাবে? ডেভেলপমেন্ট স্টেজ গুলো আসলে পড়তে হয় না, এগুলো একদম এভেলেবল, আমরা আপনাদেরকে সব সেট করে দিয়ে দিব। কারণটা হলো আমার শিশু এখন 2 বছর বয়স, সে এক ওয়ার্ডে কথা বলে, ধরেন এক শব্দ বলে, বাবা, মা, ভাই, ভাইয়া, যাব, আসো, এই কথা বলে। এখন ও কি কারেক্ট স্টেজে আছে নাকি ও পিছিয়ে আছে? আমি যদি এটা না জানি, কারণ 2 বছর বয়সে আসলে একটা শিশুর 2 ওয়ার্ডের বাক্য বলার কথা, বাবা আসো এটুক বলার কথা, এখন কিন্তু সে কিন্তু বাবা আসো এরকম ইয়েটা বলছে। এখন যখনই আপনি বাবা আসো সে ওয়ার্ডটা কম বলছে, তাহলে সে ডেভেলপমেন্টাল স্টেজটা জানলে আপনার যেটা সুবিধা হবে, যদি মনে হয় পিছিয়ে আছে, আপনি তখন কারো কাছ থেকে আগে একটু আলাপ করতে পারবেন কোনো ইয়ের কাছে। আর সার্টিফিকেট ভ্যালিড কিনা, সার্টিফিকেট ভাইয়া এটা হচ্ছে একটা কানাডার একটা বডি, ওরা বিভিন্ন কোর্সের সার্টিফিকেট ইস্যু করে। ওরা মেইনলি ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যু করে, ওরা সার্টিফিকেট কোর্স করে ডিপ্লোমা, ধরেন ডিপ্লোমা ইন এইচআর, আমাদের সাথে ওদের 2টা সার্টিফিকেট কাজ হয়। একটা হচ্ছে আমরা এইচআর একটা ডিপ্লোমা করি, ওটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ওটা অনেক বড়। ওদের ওদের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, ডিপ্লোমা কোনটা হবে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোনটা হবে, মাস্টার ডিপ্লোমা কোনটা হবে, এরকম 3টা। এদের ডিপ্লোমার রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 3 মাসের ক্লাস, তারপর পরীক্ষা, পড়াশোনা সবকিছু মিলে ডিপ্লোমা, এবং মিনিমাম 100 কত আওয়ার্স পড়াশোনা। পিজিডির ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা 6 মাসের ক্লাস হইতে হবে। মাস্টার ডিপ্লোমার ক্ষেত্রে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 1 বছরের ক্লাস হইতে হবে। তো এগুলো হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এটা একটা ডিপ্লোমা কোর্স হিসেবে অফার করছি। এবং যেটা হচ্ছে আপনার আসলে আমরা পড়াশোনা, হোমওয়ার্ক, বইপত্র সবকিছু দিয়ে আমরা যেটুকু পারি আমরা রিচ করছি, যেন এটাকে আপনি ভ্যালিড ডিপ্লোমা হিসেবে পান। এবং ওদের সার্টিফিকেটটা একদম ভেরিফায়েবল, ওদের ওয়েবসাইটে ভেরিফাই করা যায়। এবং এই অ্যাকসেপ্টেন্স যদি বলে, এটা আমার জানা মতে এটা অ্যাকসেপ্টেড, কারণ আমাদের এইচআর এ যারা কাজ করছে ওরা এই সার্টিফিকেটটা নিয়েই আপনার সব জায়গায় কাজ করে। আমি একটু আপনাদেরকে এই জিনিসটা একটু দেখালে বোধহয় আপনাদের একটু ভালো হবে। আমি এটা একটু দেখলে আপনারা বুঝবেন। আপনারা কি আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, একটা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা? জি আসছে। আচ্ছা, এই ওয়েবসাইটে যখন যাবেন আপনারা এখানে দেখবেন একটা অপশন আছে ভেরিফিকেশন। কি ভেরিফিকেশন? সার্টিফিকেট ভেরিফিকেশন, লার্নিং পার্টনার ভেরিফিকেশন। তাহলে আপনারা ধরেন লার্নিং পার্টনার ভেরিফিকেশনে যদি যান, এখানে যদি আপনারা আমাদের নাম্বারটা জানেন, আমার নাম্বার মনে নেই, সম্ভবত 1115 না 1117। এখানে যদি যান, এটা দেখেন স্কুল অফ সেলস ম্যানেজমেন্ট বাংলাদেশ, তাহলে এটা আমারটা না, তাহলে আমারটা হচ্ছে, আমরা বাংলাদেশে আমার জানার মতো আমরা দুইজনই আছি, তাহলে 11777। এই যে একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এটা আমার ফোন নাম্বার, এটা আমার ইমেল আইডি। এই যে আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআর, মাস্টার ডিপ্লোমা ইন এইচআর, মাস্টার ডিপ্লোমা ইন অডিট, এগুলো সব 8 মাস 9 মাসের কোর্স। আর ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমরা প্রোভাইড করি। আর আমাদের আরেকটা এটা তো ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট না? জি জি, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ড মানে এই ডেভেলপমেন্ট। কোর্সটা যেটা মানে এখানে যেটা দেয়া আছে এটা তো ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। জি এইটার কি আপনারা ভাইয়া কি আপনাদের মানে হার্ড কপি প্রোভাইড করবেন সার্টিফিকেট, নাকি অনলাইন ওরা অফলাইন সফট দুইটাই? কপি পাঠাবে, আমরা আপনাদেরকে আবার হার্ড কপি প্রিন্ট নিয়ে দিব। আপনাদের সার্টিফিকেট দিয়ে যদি কেউ বাইরে অ্যাপ্লাই করতে চায় চাকরির জন্য, সেক্ষেত্রে কি কোনো মানে সুবিধা আছে কিনা? অবশ্যই আপনি যে বাইরে যখন অ্যাপ্লাই করবেন এটার একটা রেজাল্ট তো অবশ্যই পাবেন। এখানে সার্টিফিকেট নাম্বার তো আমার কাছে নাই, কারো একটা থাকলে সুবিধা হতো। এই যে ধরেন এটা, এই ভদ্রলোক আমাদের কোন একটা কোর্স করেছিলেন, আপনারা যখন সার্টিফিকেট নাম্বারটা দিবেন এরকম আপনাদের ভেরিফিকেশনটা আসবে, আপনার ছবি থাকবে, আপনার নাম, বাবার নাম, তো এটা ডেট অফ। আমার কোয়েশ্চেন ছিল যে বাহিরে যদি আমি আসলে বাহিরে পড়াশোনা করার জন্য মানে এই টপিকটাতে স্পেসিফিক টপিকটাতেই পড়তে চাচ্ছি মাস্টার্স, তো সেই ক্ষেত্রে আর কি এটা কতটুকু হেল্পফুল হবে? বিকজ এটা এই তো ডিপ্লোমাটা মাস্টার্স, করলে আমি একটা কথা বলি, কিছু জায়গায় কনফিউশন করবেন না। প্রথমটা হচ্ছে আপনি যখন মাস্টার্স করবেন, মাস্টার্স কোথায় করছেন ওর উপর ডিপেন্ড করে। ইউনিভার্সিটির রুলস আছে, এভরি ইউনিভার্সিটি হ্যাজ দেয়ার ওন রুলস। ঢাকা ইউনিভার্সিটিরও রুলস আছে, নর্থ সাউথের রুলস আছে। আপনি এখন বাহিরে বললে তো হলো না, বাইরে তো ভাই আমি মিনিমাম 20টা ইউনিভার্সিটির সাথে আমারই কাজ হয়। এখন এক এক ইউনিভার্সিটির এক এক রুল। আপনার ইউনিভার্সিটির রুলস যদি হয় আপনি যে সাবজেক্টেই পড়েন ওনার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আবার যদি ইউনিভার্সিটির রুলস থাকে
আপনি এই টপিক গুলো যদি জানা থাকে, আপনাকে ইন্ট্রোডাকশন অফ মানে ইন্ট্রোডাকশন লেভেলে যে পেপার আছে এক্সামশন দিবে, সে এক্সামশন দিবে। এটা আমি না, এটা কারো পক্ষে বলা সম্ভব না দিবে কিনা। আপনি হার্ভার্ড থেকে এমবিএ করার পর আপনি যদি ক্যামব্রিজে এমবিএ করতে যান, আপনাকে ওদের একটা ডিপ্লোমা আছে, ওটা করে এমবিএটা করতে হবে, ছাড় দিবেন না। মানে এটা হচ্ছে ইয়া, আমার একটা প্রশ্ন ছিল জি ভাই। এখন যে আপনাদের এই কানাডার ওয়েবসাইট স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল ইন কানাডা, এক্ষেত্রে আমি যদি এখান থেকে আপনাদের কোর্সটা করি, হ্যাঁ, সেক্ষেত্রে ওরা কি আমাকে স্কিল ওয়ার্কার হিসেবে ওদের দেশে পারমিট করবে কিনা? আবার বলেন, স্কিল ওয়ার্কার হিসেবে কি করতে চাচ্ছেন ভাই? আমি এই আপনাদের এখান থেকে যদি আমি কোর্স গুলা করি, ঠিক আছে, তাহলে আমি এই ওয়েবসাইটে আমার নাম তো অন্তর্ভুক্ত হবে, ভ্যালিড, আমি তো ভ্যালিড হব। অবশ্যই। সেক্ষেত্রে ওরা কি আমাকে কানাডায় পারমিট করবে কিনা, মানে স্কিল ওটা তো ওই যে ওয়ার্কার আপনি, হিসেবে? ওটা তো ইমিগ্রেশনের রুলসে কি আছে ওটার উপর। কানাডা ইমিগ্রেশনে তো ওরা আর্লি চাইল্ডহুড মানে স্কিল আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হচ্ছে কানাডায় ইমিগ্রেশনের একটা অন্যতম ওয়ে, একটা অন্যতম পাথ হয়। অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশনের একটা অন্যতম পাথ হচ্ছে আর্লি চাইল্ডহুড, ইসিডি। আমাদের জি। গত ব্যাচে মিনিমাম 30 জন কোর্স করেছে, যারা কানাডায় আছেন বা কানাডায় যাচ্ছেন, ইভেন এক্সিস্টিং কানাডায় থাকেন এরকম লোকও করেছে আমাদের এখানে। কিন্তু করার পরে আপনি ওইখানে যদি কাজ করতে যান, আপনি যে অর্গানাইজেশনে যাবেন, ওই অর্গানাইজেশন যদি বলে আপনার মাস্টার্স ডিগ্রি না থাকলে আমি দিব না, তখন সে দিবে না। আপনি ভাই একটা $50 কোর্স দিয়ে কতদূর যেতে চান? মানে কানাডা একটা মাস্টার্স ডিগ্রি করতে চাইলে আপনার 35,000 থেকে $40,000 একটা বাজেট করতে হবে। সেক্ষেত্রে তাহলে ডিপ্লোমার থেকে আপনি বলতেছেন যে মাস্টার্স করা ভালো হবে যদি আমি অবশ্যই। এবং আরো ভালো হবে যদি কানাডায় গিয়ে মাস্টার্স করেন। এখান থেকে অনলাইনে করলে হবে না? অনলাইনের কথা তো, কানাডা তো সাধারণত অনলাইনে অফার করে না ওদের কোনো কিছুই। কানাডা হচ্ছে খুবই রিজার্ভ কান্ট্রি। আমি কানাডার সাথে কাজ করি, আমাদের বিভিন্ন কোর্সে কাজ করি। কানাডা হচ্ছে একটা রিজার্ভ কান্ট্রি, ওরা সহজে বাইরের কোনো কিছু ইয়ে করে না। কারণ ওদের যেটা বলছিলাম, ওর নিজস্ব লোক 1 কোটিও নেই। এখন যে 2.5 কোটি লোক হয়েছে, 1.5 কোটি গেছে বিভিন্ন ইমিগ্রেশন, মাইগ্রেন্ট পার্টি। এখন মাইগ্রেন্ট যায় কোত্থেকে? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা, এই দেশগুলো থেকে। এইসব দেশে আমরা হলাম গরিব মানুষ, আমাদের বাঁচার একমাত্র ওই কি লেখাপড়া করা। আপনারা এখানে যে 22 জন আছেন আই ডোন্ট নো, কিন্তু আমাদের কিছু কোর্স আছে যেখানে 22 জন লোক থাকলে মিনিমাম 3টা মাস্টার ডিগ্রি করা, সবাই মিনিমাম 3টা, মিনিমাম আই রিপিট 5টা 6টা পাইছি আমি। এখন বর্তমানে ডিগ্রি মানে ডক্টরেট করতেছে এই অবস্থায়। এখন বিদেশে তো ওরকম না, ওরা যেটা করে একটাই করে, গ্রাজুয়েশন করলে গ্রাজুয়েশন করে, মাস্টার্সও করে না। এখন ওরা ওদের ডিগ্রিকে নিজের পার্মানেন্ট ওদের রেসিডেন্সকে প্রটেক্ট করার জন্য ওরা বাহির থেকে ওদের কোনো কোর্স করতে দেয় না, এবং বাইরের কোনো ডিগ্রিকে ওদের দেশে ওরা ভ্যালিড করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এখানে মেন ইস্যু হচ্ছে, আমি একটা জিনিস ক্লিয়ার করি, সারাক্ষণ আমাদের কোর্সের উদ্দেশ্য না আপনাকে কানাডা পাঠিয়ে দেওয়া বা বিদেশে পাঠিয়ে দেওয়া। কানাডা বা বিদেশে পাঠানোর উদ্দেশ্য হলে আমরাই চলে যেতাম। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্কিল, এই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে একটু নলেজ দেওয়া। এই নলেজটা নিয়ে আপনি যদি বাংলাদেশে কাজ করেন, যেন বাংলাদেশে কাজ করতে পারেন, এবং বাইরের ডিগ্রি বাইরে গেলে বাইরে যেন কাজ করতে পারেন। প্রি স্কুল এডুকেশন সারাক্ষণ হিসেবে কাজ করা তো অবশ্যই পারা উচিত, কারণ প্রি স্কুলে ইট শুড বি দ্য প্রিরিকুইজিট টু হ্যাভ এ কোয়ালিফিকেশন অন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। সারাক্ষণ শুনতে পাচ্ছেন? জি জহির ভাই, শুনতে পাচ্ছি। আহ, আমার একটা জানার ছিল যে আমি এখন একটা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করছি। তো এখন হচ্ছে যে আমাদের এই বছরেই আমরা কিছু ডে কেয়ার সেন্টারে আমরা আহ, কাজ করব। বিশেষ করে যারা বাংলাদেশি ইনফর্মাল সেক্টরে কর্মরত আছে, যে সকল নারীরা, তাদের আমরা ওটা চেষ্টা করব যে এই ধরনের একটা প্রজেক্ট লঞ্চ করা, মানে আমাদের এক্সিস্টিং প্রজেক্টের সাথেই। তো আমি আপনাদের এটা দেখছিলাম যে আসলে ওই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের এখানে কি ডে কেয়ার সেন্টারের পার্টটা কি আসলে টাচ করবে কতটুকু? মানে একটা ডে কেয়ার সেন্টার পরিচালনা করার জন্য একটা গাইডলাইন বা ডে কেয়ার সেন্টার গুলা কিভাবে বাংলাদেশে পরিচালিত হয়, এই জায়গাগুলো কি মানে মোটা দাগে টাচ করা হবে কিনা আপনাদের? না ভাই, মোটা দাগে টাচ হবে না, কারণ ডে কেয়ার একই সাথে একটা হচ্ছে, ডে কেয়ারের 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আপনার শিশু ব্যবস্থাপনা, মানে শিশুদেরকে নিয়ে কিভাবে করবেন, কাকে কিভাবে ডিল করবেন, এগুলো তো আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আছেই।
কিন্তু ডে কেয়ার একটা বড় পার্ট আছে হচ্ছে আপনার, এটা হচ্ছে ডে কেয়ার আর্কিটেকচার বলেন, বিজনেস বলেন, এই দুই পার্টটা আপনার এন্ট্রি করতে হচ্ছে। এখানে আপনার একটা শিশু আপনার সাথে থাকবে, সারাদিন কি খাবে, কি খাওয়া দাওয়া করবে, এগুলো অনেকগুলো ইস্যু চলে আসবে। ডে কেয়ার নিয়ে আমার জানা মতে ব্র্যাক একটা কোর্স করায়, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা কোর্স করায়, সার্টিফিকেট কোর্স। কিন্তু আমি আর দেখি না ডে কেয়ার নিয়ে সরাসরি কোনো কোর্স রান হয় কিনা। তবে যদি বলেন এটা করে ডে কেয়ারে আপনার উপকৃত হবেন কিনা, উত্তর হচ্ছে উপকৃত হবেন। কারণ শিশুদের যখন ডিল করবেন এইভাবেই ডিল করবেন, ওই ডে কেয়ারের কোর্সেও এইগুলোই করানো হবে, কিন্তু এডিশনালি ওদেরকে আপনাদেরকে ওইখানে ডে কেয়ার নিয়ে পড়ানো হবে। একটা ডে কেয়ার, একটা শিশুর একটা টোটাল ডেইলি রুটিন আছে, ডেইলি লাইফ আছে, ডেইলি ফুডের ইস্যু আছে, অনেকগুলো ইস্যু আছে, ওগুলো হয়তো এখানে অ্যাড হয়ে যাবে সবকিছু। কিভাবে ম্যানেজ করবেন, তারপর সেফটির ইস্যু আছে, অনেক কিছু ইস্যু চলে আসবে ডে কেয়ারের ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার এটা কি থ্যাংক ইউ। অ্যাজ এ চাইল্ড কেয়ার? জি শাহিন আপা কি বলছিলেন? এটা কি চাইল্ড কেয়ারের মতো পড়তেছে, চাইল্ড কেয়ার গিভার? ডে কেয়ার সেন্টার মানে হচ্ছে আপনার যেখানে শিশুদের রেখে প্যারেন্টসরা ইয়েতে যায় আর কি, চাকরিতে যায়। ওই তো আপনি যেটা বলছেন ওই একই কনসেপ্টে। না, আমি বলতে চাচ্ছি আমরা যেটা করবো এটা কি চাইল্ড কেয়ার গিভার যেটা, ওই রকম কিছু? এটা ঠিক চাইল্ড কেয়ার গিভার না, এটা প্যারেন্টসদের জন্য, এবং এটা মেইনলি টিচারদের জন্য খুব বেশি বেনিফিশিয়ারি, টিচারদের জন্য। এবং যারা ইসিডি নিয়ে চাকরি করে, মানে ইসিডি এর কিন্তু একদম স্পেসিফিক জব আছে এনজিওতে, ওনাদের জন্য এগুলো খুব বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিবে ইনশাল্লাহ, পরে আপনারা আরো ডিটেলস জানবেন। আর যে কোনো কন্ট্যাক্ট হলে আমাদের অফিসে আলাপ করবেন, মাহমুদ সাহেব আছেন, উনি বোধহয় এখন নাই, তা উনার সাথে আলাপ করলে আপনারা জানতে চাই পারবেন। আর পেজে, ফেসবুক পেজেও নক করলে আমাকে তো পাচ্ছি না। ঠিক আছে তাই, স্যার আমার আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন ছিল, স্যার কাইন্ডলি হ্যাঁ বলবেন। বলুন। হ্যাঁ, স্যার আমাদের দেশ থেকে যদি ডিগ্রি পাস কেউ করে কোনো স্কিল আপ করে দোকানেটা যাওয়া যাবে, স্যার একটা বলবেন, বা কোন স্কিলটা ইয়া করলে ভালো হয়? কোনটা বলছেন, কোন দেশে? কানাডা, কানাডা। ও কানাডায় কোন স্কিলে যাবেন ভাই? কানাডার ওয়েবসাইটে যাবেন, ওদের কাছে দেখবেন ওরা কোন কোন স্কিলে এখন লোক নিচ্ছে, ওইটা ধরে আপনাকে আগাতে হবে। ওকে স্যার, জি, থ্যাংক আসসালামু আলাইকুম। হ্যালো।